খাতাপত্র বের করে নাও। আবার অন করেছেন? নাও খাতাপত্র বের করেছে দেখো। আমরা এখন শুরু করবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এই চ্যাপ্টারটা ধরো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই, আসবে আর কয়টা আসবে, তো মিনিমাম তো 3টা মতো আসবেই এরকম। যেটা সবগুলো প্রশ্ন আসে এর মধ্যে 30টা কোশ্চেন আসে কোনো জায়গায়, তাহলে 3টা আসবে, আর আরও তো কমে তাহলে আরও ভালো পরিমাণ আসবে, কিন্তু 2টা ধরো মিনিমাম আসবেই। এখন খেয়াল করে দেখো আবার কে না, তাহলে শুরু করি আমরা। দেখো তাহলে চ্যাপ্টারে দেখো শুরুতে কী ছিল, যে গ্রিন কেমিস্ট্রি ছিল, তাই না? স্পিকার বন্ধ করেন কীভাবে? তাহলে ভাই বলেন, কমাই দিন একটু ভাই, কমাই দিন শুরু করি, দেরি হয়ে যাবে। শুরু করেন ভাই, দেরি হয়ে যাবে, জুম্মা দিন নেই। আগে শুরু তো করি রে ভাই, তারপরে শেষ করবো। দেখো আর কথা না বলি, দেখো খেয়াল করে দেখো। তা আমরা শুরু করি 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারের প্রথমে আসে আমাদের কী বলতো, গ্রিন কেমিস্ট্রি, তাই না? তো রসায়নের যে সাহায্যে কি ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা করে থাকে আমরা কী বলি, গ্রিন কেমিস্ট্রি বলি। তো তোমাকে মনে রাখতে এই জায়গা থেকে যে গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা। তাহলে গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা বলো তো? গ্রিন কেমিস্ট্রির নীতি হচ্ছে কয়টা? 12টা। এমসিকিউ তোমাকে সুন্দর করে জিজ্ঞেস করবে গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা। আবার যে প্রত্যেকটা আমরা একটু পড়ে দেখে দেখো একবার। প্রথমটা কী আছে দেখো তো, যে বর্জ্য পদার্থ রোধকরণ, মানে কোনো যেন বর্জ্য পদার্থ কি তৈরি না হয় সেটা। তারপরে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, আমরা পড়বো একটু পরে, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তারপরে দেখো ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, তারপরে নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাতক প্রভাবক প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, তারপরে তোমার যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, আর শেষে দুর্ঘটনা প্রতিরোধ। সবগুলো কথা ভালো ভালো কথা। তুমি অপশনের মধ্যে তোমাকে বলবে যে কোনটি গ্রিন কেমিস্ট্রি নীতি নয় বা এটি না, তো পড়ে দেখবা যেটা মনে হয় যে ভালো না, তাই না? এটা একবার পড়ে দেখবে 12টা, বইয়ের মধ্যে লেখা সুন্দর করে, আমি স্লাইড দিয়ে দেবো এটা। তো 12টাকে পড়ে দেখবা, পড়ে দেখে তারপরে প্রশ্ন জিজ্ঞেস করে তোমাকে এরকম যে কোনটি গ্রিন কেমিস্ট্রি নীতি নয় বা গ্রিন কেমিস্ট্রির সাথে রিলেটেড না কোনটা, তাহলে তুমি পড়ে বুঝতে পারবে দেখলে। এর মধ্যে ধরো তোমার কী আছে বলতে, যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটা দিয়ে ম্যাথ আসবে, এটা পড়তে হবে। আর রিটেনের কথা বলি, এখান থেকে রিটেন আসতে পারে কি, তোমাকে বলতে পারে এরকম যে গ্রিন কেমিস্ট্রির নীতি, প্রথম কথা তোমাকে জিজ্ঞেস করতে পারে আগে যে গ্রিন কেমিস্ট্রি কী, সরাসরি তোমাকে জিজ্ঞেস করলে গ্রিন কেমিস্ট্রি কী। তারপরে ধরো জিজ্ঞেস করবে যে 5টি গ্রিন কেমিস্ট্রি নীতি লিখো, 12টা আছে না, এর মধ্যে তুমি 5টা মনে রাখবে। এর মধ্যে তোমার কাজ হলো কি, 12টার মধ্যে 12টা পড়ে দেখবে একবার, তারপরে 5টা তোমাকে রিটেনের জন্য মনে রাখতে হবে। তোমাকে সরাসরি বলতে পারবে গ্রিন কেমিস্ট্রি কী আর গ্রিন কেমিস্ট্রির 5টি নীতি লিখো, তাহলে গেল এটা। তাহলে এবার পড়ে দেখবে এটা, তাহলে হবে। এরপরে দেখো এই যে গ্রিন কেমিস্ট্রির মধ্যে দেখো, খেয়াল করে দেখো, এই যে গ্রিন কেমিস্ট্রি গেল গা, তাহলে দেখো এই দেখো তোমার প্রশ্ন জিজ্ঞেস করবে এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। এই প্রথমে গ্রিন কেমিস্ট্রির মূল নীতি কয়টি, তাহলে কয়টা হবে? 12টা। তারপর বলছে গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে কোন নীতি সঠিক নয়। দেখো প্রথম বলছে নিরাপদ দ্রাবক ব্যবহারের, ভালো কথা না? তার বলতে দেখো ন্যূনতম উপজাতক মানে কি, বাই যে প্রোডাক্ট তৈরি হয় মুখ্য প্রোডাক্ট বাদে, তাহলে সেটা কি ন্যূনতম, তাহলে এটাও ঠিক আছে, ভালো কথা। তারপরে দেখো বর্জ্য পদার্থ রোধকরণ, এটাও কি ভালো কথা। তারপরে দেখো কী বলছে, প্রাকৃতিক কেমিক্যাল কি বলছে পরিকল্পনা, এটা হবে না, বাকি 3টা কথা ভালো, তাহলে 2 নম্বর উত্তর এটার জন্য। আর নীতি হচ্ছে কয়টা, এই যে 12টা, নীতি হচ্ছে কয়টা, 12টা। পারবো তাহলে ওই কটা জিনিস সুন্দর করে পড়ে ফেলবে। তারপরে দেখো এরা আমাদের ভালোভাবে পড়তে হবে ডিটেলসে। দেখো গ্রিন কেমিস্ট্রি একটা নীতি ছিল কি বলতো, যে মানে একটা ছিল যে অ্যাটম ইকোনমিকে দেবে সর্বোচ্চ, তাই না? কথাটা ছিল এরকম যে সর্বোচ্চ, এই জায়গায় ছিল একটা টার্ম যে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, এটাকে আমরা প্রকাশ করি এরকম যে পার্সেন্টেজ এই দ্বারা অ্যাটম ইকোনমি, পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি। তাহলে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি মানে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তুমি মনে রাখবে যে কাঙ্ক্ষিত, এই যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট, তুমি বিক্রিয়ক নিলেও হবে, আবার কি মোট উৎপাদন নিলেও হবে, কারণ একটা বিক্রিয়াতে কি থাকে, এপার আর ওপার সমযোজী আমরা করে দিলে মোট ভর সমান হয়ে যায়। তাহলে তোমার এই যে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি মানে কি, কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই মোট বিক্রিয়কের ভর নিলেই হবে, মোট বিক্রিয়কের ভর নিলেই হবে, মোট বিক্রিয়কের ভর নিলেই হবে। আর পার্সেন্টেজের জন্য তখন আমরা শেষ কী করি, 100% কী করি বলতে গুণ করি। এই আমাদের উপর সূত্র লেখা আছে দেখো এই জায়গায়, যে পদ্ধতি সবচেয়ে বেশি পার্সেন্ট, মানে তোমাকে বলবে যে কোন পদ্ধতি বেশি গ্রিনার, তার মানে তোমাকে আলটিমেটলি জিজ্ঞেস করছে যে কোন পদ্ধতিটার কি পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি কি বেশি। পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি বের করবো আমরা কেমনে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই হচ্ছে কি যে মোট বিক্রিয়কের ভর, বা হচ্ছে কি মোট উৎপাদের ভর ইন্টু হচ্ছে কত 100%। তাহলে যে কোনো একটা বিক্রিয় দেওয়া থাকবে তোমাকে বলে এটা কাঙ্ক্ষিত উৎপাদ, এটা যেমন দেখো দেখি পরে একটু কেমন প্রশ্নটা আসবে।
ধরো যেমন তোমার এটা বলছে দেখো, লেখা আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম তৈরি হচ্ছে, এম হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ আর প্লাস হচ্ছে এন, এটা বর্জ্য। মানে এক্স আর ওয়াই বিক্রিয়া করে তোমার এম আর এন তৈরি করেছে, যের মধ্যে তোমাকে পরিমাণগুলো দেওয়া আছে। দেখো এক্সের পার্সেন্টেজ আছে হচ্ছে 78%, ওয়াইটটা হচ্ছে 98, আর তোমার এম যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 84, আর বাই প্রোডাক্ট হচ্ছে কত 94 গ্রাম। এখন তোমাকে বলছে যে এই যোগের জন্য, তুমি এই যোগের জন্য মানে এই বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি বের করো। অ্যাটম ইকোনমি মানে কি, পার্সেন্টেজ এই, অ্যাটম ইকোনমি মানে হচ্ছে কত বলতো, যে পার্সেন্টেজ কত এই, পার্সেন্টেজ এই মানে কি বলে বলতো, উপরে কি বসাবো, কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা বলছে বলো তোমাকে, বলে দিয়েছে কত এম, আর এম এর ভর তোমার কত আছে 84, তাহলে দেওয়া আছে ভালো কথা, তাহলে 84 তুমি সরাসরি বসাও। আর বাই নিচে কি বসাবে, হয় বিক্রিয়ক অথবা কি উৎপাদের ভর, কারণ দুটো সমান থাকবে। তাহলে দেখো 78 আর 98 যোগ করে তো কত হয়, কত হচ্ছে এটা 100 কত 76, আর ইন্টু কত গুণ করবে 100%, তাই না। এবার দেখো তো ভাগ করলে কি আসবে, দেখো তো এটা আমরা 2 দিয়ে ভাগ করলে কত হতে যায় বলো তো, 2 দিয়ে ভাগ করলে 84 দিয়ে ভাগ করলে কত হবে 42, আর 176 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে এটা বলো, 100 অর্ধেক কত 50, আর 75 অর্ধেক কত না 76 অর্ধেক কত হচ্ছে, তাহলে 88 লিখলাম এটাকে, তাই না। আর ইন্টু হচ্ছে কত বলো তো 100%। খেয়াল করে দেখো এর কী হলো, বলো বলো কী বলছে দেখো, তাহলে 42/88 ইন্টু কত 100% না, এটা তো আরও অর্ধেক করে দেয়, আর একটু আরেকবার অর্ধেক করে দিলে 22 অর্ধেক করলে কত হয় বলো তো 21, আর এটা কত হয় 44, তাই না। দেখো 21 দুগুণে আবার কত হয় 42 হয়, তাই না। তাহলে কি অর্ধেক হলে তখন 50% হতো, মানে এই যে এর উপরেটা কত লেখা আছে বলো, উপরেটা লেখা আছে 21 আর নিচে লেখা আছে কত 44, তাই না। তাহলে 21 দুগুণি কত হয় 42, তাহলে 42 থাকলে কত হাফ হতো, হাফ হলে কত হাফ ইন্টু 100% মানে 50% হতো। এবার কি 50% একটু কম হবে, দেখো 50% থেকে কম, একটু কম কোনটা আছে, এটা বাদ এটাও বাদ এটাও বাদ, তাহলে কোনটা 1 নম্বর উত্তর, পারবো না। তাহলে এটা তোমাকে সরাসরি মান দেওয়া ছিল, এখন তোমাকে বিক্রিয়া দিয়েও দিতে পারে, তার এরকম প্রশ্ন আছে নাকি দেখি তো, তোমাদের প্র্যাকটিস শিট আছে না হাতে, দেখো তো প্র্যাকটিস শিট হাতে আছে না, প্র্যাকটিস শিটে দেখো হচ্ছে এই দেখো 3 নাম্বার কোশ্চেন, খেয়াল করে দেখো প্র্যাকটিস শিটে দেখো প্রথম থেকে 3 নাম্বার দেখো, দেখো লেখা আছে CH3 প্লাস CH2OH প্লাস CH3COOH উৎপন্ন হয়েছে যেটা, তারপরে পানি, বলছে এই বিক্রিয়ার মূল যৌগের অ্যাটম ইকোনমি নির্ণয় করো, তাই না। তাহলে বলো তুমি দেখে বলো আগে 3 নাম্বার যৌগের মধ্যে যে বিক্রিয়াটা দেওয়া আছে, এখানে মূল যৌগ কী হতে পারে বলো তো, আমরা কি চাই যে পানি উৎপন্ন হোক, পানি কি আমাদের এত অভাব পড়ে গেছে, তাই না, আমরা চাচ্ছি কি এই যৌগ যাচ্ছি, এখানে আমাদের কী বলে যে পার্সেন্ট অ্যাটমিক সূত্র কি, যে কাঙ্ক্ষিত উৎপাদ বাই কি মোট ভর, মানে কাঙ্ক্ষিত উৎপাদ ভর মোট ভর, এখানে কাঙ্ক্ষিত উৎপাদ আমার কোনটা, এই জায়গায় আমার কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা, ধরো এই যে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে আমার এটা, তাই না, কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে এটা, এটা ক্যালকুলেশন করে দিই একটু, তাহলে কী লেখা যাবে বলো তো, যে পার্সেন্টেজ তুমি কী লিখবে আবার, যে পার্সেন্টেজ এই লিখবে, তাই না। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, তাহলে ওটাই ভর হিসাব করে আগে দেখো, তাহলে বলো তো কী করা যায়, কার্বনের ভর কত বলো 12, কার্বনের ভর 12, আর হাইড্রোজেনের ভর কত 1, তাহলে 3 কত হবে 3, তাহলে 12 প্লাস 3 প্লাস আবার কত বলো তো 12 প্লাস 16 কত হয় 32, তাহলে 32, আর দেখো তো 12 দুগুনি কত হয় 24, তাহলে 24 প্লাস আবার কত হচ্ছে 5, এটা যোগ করতে টোটালটা কত হয় কত, তাহলে উপরে পেলাম কত বলতো, উপরে পেলাম 88, তাই না। আর নিচে কি মোট ভর বসাতে হবে, অ্যান্ড মোট ভর খেয়াল করে দেখো পানিটা কত 18 না, আমরা জানি এর সাথে 18 অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে, তাহলে নিচে কত হচ্ছে বলতো যে 88 প্লাস কত 18, আর ইন্টু হচ্ছে কত বলতো যে 100%, তাই না। তাহলে বলো 88 ছিল উপরে, আর নিচে 88 আর না কী বলে যে 88 আর 18 যোগ করলে কত হচ্ছে 100 কত 6, আর ইন্টু হচ্ছে কত 100%, আবার একটু অর্ধেক করে তো কত হয় তাহলে বলো তো 44 বাই কত হচ্ছে 53 নাকি, আর ইন্টু কত বলো তো যে 100%, তাহলে বলো এটা ভাগগুলো আনুমানিক কত আসা উচিত বলো তো, দেখো তো এটা কি 44 আর এটা লেখা আছে এরকম, তাহলে দেখো এর যদি কাছাকাছি 50 হতো, এটা 50 তাহলে 1 হতো, এখন একের থেকে বলটা ছোটো হবে, একের থেকে ছোটো কত হচ্ছে এক্স্যাক্টলি বলো দেখি একটু, আর 53 কি ভাগ 53 কি মৌলিক সংখ্যা 4 এবং 52, তাহলে দেখো আনুমানিক আমরা গেস করি একটু, দেখো খেয়াল করে দেখো, একটা আছে হচ্ছে যে 100% তো হবে না, তাই না, একটা আছে 78%, 65%, একটা আছে কত 83%, তাহলে আমাদের উত্তর কী দাঁড়াচ্ছে, আমি এখন পর্যন্ত পেলাম হচ্ছে এটা যে 44 বাই পাচ্ছি হচ্ছে 53 ইন্টু পাচ্ছি কত 100%, তাই না। একটু গেস করে দেখো এই 53 কিন্তু মনে করো 50 লেখা আছে, 53 কি মনে করো 50 লিখে বলো তো, এই 50কে 100তে কাটলে কি থাকবে জায়গায় 2 থাকবে, তুমি গেস করো যেটা 50 লেখা আছে, তাহলে 50 লিখে তুমি কাটলে কী পাবে 2 পাবে না, তাহলে 2কে 40 দিয়ে গুণ করলে কত হবে, মানে 88% এরকম আসার কথা, কিন্তু এটা কত ছিল বলো তো, এটা কত 53 ছিল, এটা তো 50 না, তাহলে এই মানটা আরও কী হবে বলো তো, এটা কি কম হবে না বেশি হবে, কম হবে, এটা কম হলে তাহলে এটা কি 88 থেকে একটু কম হবে, তাই না। তাহলে বলতে উত্তর কোনটা হচ্ছে, তাহলে 83, তাই না, বুঝিনি কথা কোনো,
গেস করে আমি দেখাবো। তাহলে দেখো তোমার পার্সেন্টেজ অ্যাটমি আসতে পারে দুইভাবে, একবারে ওই সরাসরি ভর দিতে পারে বা এইভাবে দিতে পারে, তাহলে বের করতে পারবো। বা তোমাকে এই বিক্রিয়া দিয়ে রিটার্নও বলতে পারি, তোমাকে ধরো বিক্রিয়াটা দেওয়া আছে দিয়ে বলতে পারে আড়াই মার্কের জন্য, যে বললো যে এই বিক্রিয়ার জন্য পার্সেন্টেজ অ্যাটমিক ইউনিট তুমি নির্ণয় করো, তাহলে বের করতে পারবো না। ধরো তোমার রিটার্ন আসলে তোমার এত ক্যালকুলেশন করা দরকার নেই, তুমি এটা বা এটা ইন্টু 100% লিখে রেখে দেবে, তাই গায়ে নিষেধ। আর এমসিগুলো তুমি গেস করে দেখার চেষ্টা করবে যে কী হচ্ছে, পারবো? তাহলে দেখো আমরা তারপরে যাই, এটা গেল গা। এখানে দেখো একটা জিনিস আছে, তাহলে আমরা পার্সেন্টেজ অ্যাটমি বের করতে পারবো, তাই না? এই যেটা দেখো, এটা হচ্ছে তাহলে দেখো যে পার্সেন্টেজ এই আমরা বের করলাম, তাই না? তো এটা যত বেশি তত কী হচ্ছে বলো তো, গ্রিনার হচ্ছে, মানে তত বেশি ভালো। এটা যত বেশি তত বেশি কী হচ্ছে, ভালো হচ্ছে। তো আরেকটা টার্ম আছে ই ফ্যাক্টর, এটা আমরা পড়বো না, খালি টার্মটা সম্পর্কে জানবে, এটা আসবে না। ই ফ্যাক্টর বলে একটা টার্ম আছে, হ্যাঁ, এটাকে আমরা ই ফ্যাক্টরই লিখবো, যেরকম ই ফ্যাক্টর। তো ই ফ্যাক্টরের মান যত কম হবে, তত বেশি কী হবে বলো তো, গ্রিনার। এটা জাস্ট খাতা লিখে রাখো। দেখো পার্সেন্টেজ অ্যাটমিক যত বেশি হবে তত কী হবে, গ্রিনার হবে। আর ই ফ্যাক্টর যত কী হবে, কম হবে, তত বেশি কী হবে, গ্রিনার হবে। ই ফ্যাক্টর বলতে বুঝে মেনলি বর্জ্য বায়ু হচ্ছে কি মোট, তোর লাগবে না, তুমি অ্যাটমিক ইউনিট পড়লেই হবে, সমস্যা নাই। পারবো তাহলে এটা? তারপর পরে যাই। তাহলে দেখো এটুক হইলো, এরপর দেখো তোমাকে বলবে যে সিএফসি গ্যাসের সংকেতগুলো বের করো। এটা ওই যে ফিজিক্সের না কি বলে, কেমিস্ট্রির সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারও ছিল ওই জায়গায়, এই জায়গায় আছে। তাহলে সিএফসি বের করবো কেমন, দেখো তোমাকে এরকম মান দেওয়া থাকবে, বলে এরকম যে সিএফসি 12, সিএফসি 114 এরকম মান দেওয়া থাকবে, বলবে এটা তুমি সংকেত লিখো বা নিজের সংকেত কোনটি হবে এমসিকিউর মধ্যে বলতে। তাহলে আমরা কী করবো দেখো, তাহলে তুমি কী করবা, সিএফসির সংখ্যাটা নিবা, এই জায়গায় কী নিবা, সিএফসির সংখ্যা নিবা। সিএফসির সংখ্যা নেওয়ার পর আমরা 90 যোগ করবো। সিএফসির সংখ্যা নেওয়ার পর কী করবো, তো 90 যোগ করবো। 90 যোগ করার পর ধরেন ডিজিট আসলো, যে এক্স আসলো, ওয়াই আসলো, তারপরে জেড আসলো। মানে এই জায়গায় সিএফসি বসাবো না, ধরো সিএফসি 12 লেখা আছে না, তাহলে আমি এখানে 12 লিখবে, যেরকম যে 12 প্লাস করবো কত, 90, এটাকে যোগ করবো, যোগ করলে কত হয় বলো তো, 9 আর 0 কত হয় 2, আর 9 এর কত হয় 10, তাহলে কত 102 হচ্ছে এরকম। তাহলে দেখো তুমি সিএফসির সংখ্যার সাথে 90 যোগ করার পর একটা সংখ্যা পাবে। এই সংখ্যার মধ্যে প্রথমটা হচ্ছে কার্বনের সংখ্যা, এটা লিখে রাখবে হবে। এই প্রথমটা হচ্ছে কার সংখ্যা বলো তো, কার্বনের সংখ্যা। তারপরে 2 নম্বরে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, আর 3 নম্বরে যে থাকবে সেটা হচ্ছে ফ্লোরিনের সংখ্যা। তাহলে তুমি যেমন রেখো যে সিএফসি প্লাস 90 এক্স ওয়াই জেড লিখো। তার প্রথমটা হবে কি, এক্স এর মানটা হবে কার্বনের সংখ্যা, আর ওয়াই এর মানটা হবে তোমার এইচ এর সংখ্যা, আর জেড এর মানটা হবে কার সংখ্যা, এফ এর সংখ্যা, তাই না? আর কার্বনের হাত কত বলো তো, কার্বনের হাত কয়টা নর্মালি, 4টা, যোজনে 4, তাহলে 4টা হাত 4টা, তাহলে একটা কার্বন করে নিতে পারবে, 4টা নিতে পারবে। এবার খেয়াল করে দেখো, তাহলে এর জন্য বের করে দেখো, তাহলে 12 আর 90 যোগ করে কত হয়েছে, 102। 102 মধ্যে এটা কার সংখ্যা বলো তো, কার্বনের সংখ্যা। তাহলে একটা কার্বন পেলাম, সি পেলাম, এটা আমরা হাইড্রোজেন কি আছে, তাহলে হাইড্রোজেন বাদ, আর ফ্লোরিন আছে করে বলো তো 2টা। তাহলে কী হবে বলো তো, সি কত, F2, কিন্তু কার্বনের হাত খালি থেকে যাচ্ছে না, তো কার্বনের হাত জয়টা থাকবে তাহলে ক্লোরিন দিব। কী দিব বলো তো, কার্বনের হাত জয়টা খালি, তো এটা কী দিব, ক্লোরিন দিব। কেন ক্লোরিন দিব, দেখো এটার নামই হচ্ছে কি সিএফসি, মানে কি ক্লোরো ফ্লোরো কার্বন, তাহলে আমাকে ক্লোরিন দিতে হবে। তাহলে হাইড্রোজেনের হাত জয়টা থাকবে তো খালি থাকবে, তাহলে দিবে, তাহলে কত বলো তো, এনকে H2। তাহলে আলমের সংখ্যা যাচ্ছে এরকম যে CH2 আর কি হচ্ছে এটা F2, সরি এটা কি হবে সি, দাঁড়াও এটাকে আমরা লিখবো হচ্ছে যেরকম যে সি, তারপরে কত Cl2, CCl2, আর তারপরে কত লিখবো F2, এরকম তুমি লিখে দিলো, সমস্যা নেই। পারবো না? তাহলে এটা দেখো, তাহলে কত হয় নিজে করো দেখি একটু, 114 সাথে যোগ করো, এই যে 114 সাথে কত 90 যোগ করো, 90 যোগ করলে কত হয়ে বলো, 4 থাকবে এই জায়গায়, 4, 9 এর কত হয় 10, 10 এর 0, হাত থাকে 1 আর 2, তাই না? তাহলে প্রথম এই যে এটা কার সংখ্যা বলো তো, এটা কার সংখ্যা, কার্বনের, আর পরেরটা কার সংখ্যা, হাইড্রোজেনের, আর পরেরটা কার সংখ্যা, ফ্লোরিনের সংখ্যা। তাহলে বলো কার্বন আছে কয়টা, 2টা, তাহলে তুমি কি লিখবে জায়গায় C2 লিখবে না, এটাকে C2। আর হাইড্রোজেন কি আছে, এবার কি হাইড্রোজেন নাই, কিন্তু এবার ফ্লোরিন আছে করে বলো তো 4টা, তাহলে আমি কি লিখবো বলো তো, C2 আর কত লিখবো, F কত লিখবো 4। একটা জিনিস খেয়াল করে দেখো, C2 লিখেছি, তার মানে বলো তো এটা কার্বনটা কেমন আছে, তার মানে এমন আছে, তাহলে হাত খেলে এসে কত কয়টা তো, এই যে 1 2 3 4 এরকম না, তাহলে ফ্লোরিন আছে আবার কয়টা, 4টা, 1 2 3 4টা দিলা, তাহলে বাকি আছে কয়টা বলো 2টা, এখানে ক্লোরিন বসবে কয়টা, 2টা, তাহলে জাস্ট এই জায়গায় অ্যাড করে দেবো কি, যে Cl কত 2। পারবো না? তাহলে তুলে হয়েছে, পরে যাবো আবার বলি, দেখো কত বুঝে দেখো, তুমি এই 204 তো বুঝলাম, তাই না? 204-এর মধ্যে দেখো প্রথমটা কার সংখ্যা, কার্বনের, পরেরটা কার সংখ্যা, আর তারপরটা কার সংখ্যা, ফ্লোরিন। এখন দেখো তুমি কার্বন পেয়েছো কয়টা, 2টা, আর ফ্লোরিন পেয়েছো কয়টা, 4টা, তাহলে C2 আর F4 আগে লিখলাম। এখন দেখো C2 F4 কেমনে আছে, এই যে এখানে কার্বন দিলাম, কার্বনের সাথে কার্বন বন্ড আছে, আর ফ্লোরিন আছে কয়টা, 4টা, কিন্তু খালি আছে কয়টা হাত, 6টা। এখানে কয়টা বলো তো, এখানে কি ফ্লোরিন আছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, আর কোন জায়গায়, এই জায়গায় ফ্লোরিন আছে, ধরো হাত খালি আছে কয়টা, 2টা, তো জয়টা হাত কার্বনের খালি থাকবে, তো জায়গায় কি বসাবো, ক্লোরিন বসাবো।
তাহলে ফ্লোরিন আসবে কোন জায়গায়, এই জায়গায়, আর একটা আসবে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে ওই জন্য হচ্ছে কি যে Cl2, পারবো না তাহলে? তাহলে দেখো এরপরে তাহলে একটা এমসিকিউ আছে, এটা দেখো, পরে যাবো, দেখো তাহলে এটা বলো দেখি কী হবে, হিসাব করে দেখি। তোমাকে বলছে CFC13 এর সংকেত কোনটি? কি কোথায় আছে এটা? সি নাম্বার, বাকি মিলাও দেখি, পারবো না? এবার ব্যাক ক্যালকুলেশন যদি বলে তোমাকে, ধরো তোমাকে ওটাই দেওয়া আছে, ওই যে ধরো CHClF2 দেওয়া আছে 1 নাম্বারটা, দিয়ে বলছে এটার জন্য তোমার CFC এর নাম্বার কত হবে। তাহলে কথা বুঝে দেখো, এই যে তোমাকে দেখো এটা দেওয়া আছে না, মানে তোমাকে এটা দিবে, এটা দিয়ে বলো তুমি এটা বলো এটা কত হবে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো। এর জন্য আগে দেখো এটা কার্বন কয়টা বলো, একটা, তাহলে 1 পেলে। হাইড্রোজেন কয়টা বলো তো, একটা, তাহলে 1 পাবো, তাই কি না? আর দেখো তো ফ্লোরিন কয়টা, 2টা, তাহলে ফ্লোরিন কয়টা নিব বলো তো, ফ্লোরিন হচ্ছে কয়টা, শুধু কয়টা, 2টা, তাই না? তাহলে এবার ঠিক আছে না? তাহলে কত পেলাম, 100 কত পেলাম, 12 পেলাম। 112 থেকে তুমি আগে কী করতে, 90 কী করতে, যোগ করতে পারে, কী করে বাদ দিবা, তাহলে বলো, তাহলে 111 থেকে 90 বাদ দিলে কত হবে বলো, মানে 112 থেকে 90 বাদ দিলে কত হবে, এটা 2 থাকবে, আর 11 থেকে 9 বাদ দিলে কত, এটা আবার 2 না, তাহলে কত, তাহলে এটা কত চলে তো, যে CFC কত 22, পারবো না? এরপরে দেখো এটা চেক করে একটু দেখো, এই যে এটা 4 নাম্বারে দেখি, এটা দেখো লেখা আছে CFCl3 লেখা আছে, তাই না? তাহলে কার্বনের সময় কয়টা, একটা, তাহলে প্রথমে আসলো 1, হাইড্রোজেনের সময় কয়টা, নাই, তাহলে কত বসবে, 0 বসাবো। আর তোমার ফ্লোরিন কয়টা, একটা, তাহলে কত দিব, 1 দিব, তাহলে 101 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কী করবো বলো তো, 90 কী করবো, বাদ দিব, তাহলে 101 থেকে 9 বাদ দিলে কত, 11, তাহলে এটা কি, এটা CFC, এই যে CFC11, তাহলে ওটা থাকলে পারবো, এটা থাকলে পারবো, পারবো শিওর? এটা খাতায় বের করে রাখো তো, তাহলে আমি চলে যাচ্ছি, এটা খাতায় বের করে নিজে নিজে, CF2Cl2, এটা খাতায় নিজে নিজে বের করো, তারপরে চলে যাচ্ছি পরে। CF2Cl2 কত, 12, সবার 12 আসছে না, পারবো তাহলে, ভেরি গুড। তো না, তারপরে যাই, সহজ ছিল এটা। এরপরে দেখো এটা ভালোভাবে পড়তে হবে, দেখো এটা শর্টের মধ্যে নাই, হ্যাঁ, তারপরে রাবিতে প্রশ্ন দিচ্ছে, ঢাবিতে প্রশ্ন দিচ্ছে, ভালোই প্রশ্ন দিচ্ছে, এটা ভালোভাবে পড়তে হবে। দেখো প্রথম কথা হচ্ছে বিক্রিয়ার হার কি বুঝাই, দেখো বিক্রিয়ার হার বলতে বুঝাই, তো বিক্রিয়ার হারকে আমরা যেভাবে লিখবো আপাতত, বিক্রিয়ার হারকে লিখবো আমরা আর দিয়ে, বিক্রিয়ার হার কি লিখবো বলতো, আর দিয়ে। বিক্রিয়ার হার মানে হচ্ছে ধরো এই যেরকম, খেয়াল করে দেখো, একটা বিক্রিয়ার কাছে যেরকম এ আছে, এ থেকে ধরো তৈরি হচ্ছে এরকম, এ থেকে তৈরি হচ্ছে বি, মানে যে এটা থেকে ধীরে ধীরে কী তৈরি হচ্ছে বলতো, এটা তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়ার হার বলতে বোঝাচ্ছে যে হয় তুমি শুধু বিক্রিয়াকে দেখো অথবা শুধু উৎপাদকে দেখো, তাহলে খেয়াল করে দেখো, শুধু যদি বিক্রিয়কের সাপেক্ষে দেখি, তাহলে মানে একক সময়ে এই বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পাবে তাকে আমরা বিক্রিয়ার হার বলবো, অথবা হচ্ছে কি বলতো, যে উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বৃদ্ধি হবে তাকে আমরা কি বলবো, বিক্রিয়ার হার বলবো। তাহলে বিক্রিয়ার হার আর বলতে বোঝাচ্ছে তোমাকে মেনলি যে বিক্রিয়ার হার আর ইকুয়াল টু হচ্ছে ডি অফ সি, মানে ধরো ঘনমাত্রাকে আমরা লিখলাম, বাই হচ্ছে কত বলতো, যে ডিটি, মানে ঘনমাত্রার পরিবর্তন বাই সময়কে আমরা কি লিখবো, বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার আর বলতে বোঝাবে যে ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে কত, সময়, সেটা বিক্রিয়া হোক বা উৎপাদক, তুমি যা ইচ্ছে লিখতে পারো, সমস্যা নাই। তোমাকে যা লিখতে পারবে, কিন্তু তোমাকে লেখার জন্য দিবে না, তোমাকে ডাটা দিবে হয় একজনের, হয় দিবে বিক্রিয়কের অথবা দিবে উৎপাদের। তাহলে তোমাকে লিখতে হবে এটা, দেখো তাহলে আমরা কি লিখবো, বিক্রিয়ার হার আর ইকুয়াল টু হচ্ছে কত, তোমার ঘনমাত্রার পরিবর্তন বাই নিচে কি থাকবে, সময়, মানে মোট কতটুকু সময় লাগলে ঘনমাত্রার পরিবর্তন হতো এটা। তাহলে বিক্রিয়ার হার আর ইকুয়াল টু মানে ডিসি বাই কত লিখবো, ডিটি লিখবো, পারবো? তাহলে আমরা দেখি এটা, তাহলে বুঝতে পারবো। দেখো কী বলছে এই জায়গায়, তাহলে বিক্রিয়ার হার হচ্ছে যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে কি বলতো, ওই পরিবর্তনে সংঘটিত কি ব্যয়িত মোট সময়। তাহলে দেখো এটা আমরা দেখি একটু কেমন বলছে এটা, এটা অনেক পড়া আছে, এটা পরে আগে একটু পড়ে নি, দাঁড়াও এখানে আরও কিছু আছে, আরও কিছু পড়তে হবে এখানে। দেখো দেখো এদিকে খেয়াল করে, এখন বলি জিনিসটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, যে ধরো এ ছিল এই জায়গায়, হ্যাঁ, এই ভালোভাবে বুঝতে পারবে, এটা খুব ইম্পর্টেন্ট। এ আর বি আছে, এরা বিক্রিয়া করে ধীরে ধীরে তৈরি করছে তোমার যে সিসি তৈরি করছে আর ডিডি তৈরি করছে। এটা একটা সাধারণ মানে জেনারেল ফর্মুলা বিক্রিয়ার, যে এ মোল এ ছিল, বি মোল বি ছিল, এটা তৈরি করছে কি, সি মোল সি তৈরি করছে, আর ডি মোল তোমার ডি তৈরি করছে, এরকম। এখন কথা ভালোভাবে বুঝে দেখো, এখন তোমাকে বলছে যে তুমি এই বিক্রিয়ার হার লিখো, কী বলছো বলো তো, এই বিক্রিয়ার কি লিখো, হার লিখো। তাহলে এই বিক্রিয়ার হার, এই আর তুমি লিখতে পারবে, খেয়াল করে দেখো, তুমি এখন এই বিক্রিয়ার হারটা চাইলে তুমি বিক্রিয়কের মানে তুমি কি শিখলা, বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়ার হার মানে কি শিখলা বলো, যে ঘনমাত্রার পরিবর্তন, এই যে ঘনমাত্রার, তাহলে ডেল ঘনমাত্রা বাই হচ্ছে কি ডিটি, তাই না? বিক্রিয়ার হার মানে কি, যে ঘনমাত্রার পরিবর্তন বাই কি সময় শিখলা, সময় কতটুকু লাগবে, তাহলে খেয়াল করে দেখো। তো এই ঘনমাত্রার পরিবর্তন তুমি বিক্রিয়কের সাপেক্ষে লিখতে পারবে, কার সাপেক্ষে, উৎপাদের সাপেক্ষে লিখতে পারবে। তো বিক্রিয়কের সাপেক্ষে লিখলে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়, ধীরে ধীরে কমে, তাহলে ওই জন্য বিক্রিয়কের টাইমে লিখলে তোমার কি সামনে একটা কি আসবে, মাইনাস আসবে, আর উৎপাদ লেখার টাইমে কি আসবে, প্লাস আসবে, এই আর কি। তাহলে দেখো বিক্রিয়ার হার আর ইকুয়াল টু আমরা লিখবো, দেখো খেয়াল করো, তাহলে এই জায়গায় আসবে যেরকম, যে ডিএ বাই হচ্ছে কত বলতো, যে ডিটি, তাহলে এটা কি লিখলাম, বিক্রিয়ক লিখলাম। তাহলে বিক্রিয়ক হলে সামনে একটা মাইনাস আসবে, বিক্রিয়ক হলে সামনে একটা কি আসবে, মাইনাস আসবে, দাঁড়াও
বিক্রিয়ক হলে তোমার সামনে একটা মাইনাস আসবে। আরেকটা কথা দেখো, এর সামনে কি লেখা আছে বলো তো, স্মল এ আছে না, তাহলে সহগ দিয়ে আমি ভাগ করে দেবো। এখন 1 মোলের জন্য হিসাব করা হয় আলটিমেটলি এই যেটা আর ইকুয়াল টু হচ্ছে কত, যে -1/a ইন্টু কত dA/dt। এখন যদি বি এর সাপেক্ষে লিখতাম, তাহলে দেখো বি এর কি সহগ আছে, আছে কত, স্মল বি, তাহলে বি এর সাপেক্ষে লিখলে একটা মাইনাস আসতো, 1/b আসতো, আর এই জায়গায় লিখতাম হচ্ছে কি যে ডিবি, মানে বি এর ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে কত সময়। একইভাবে যদি আমি সি এর সাপেক্ষে লিখতে চাই এটা, তাহলে দেখো সি কি উৎপাদ না, উৎপাদন তো আমরা মাইনাসটা দিব না, তাহলে কি লিখবে যায় বলো তো, এই জায়গায় লিখবো 1/c ইন্টু কি লিখবো যায় যে ডিসি, এই যে ডিসি ডিভাইডেড বাই কি লিখবো এটাকে ডিটি লিখবো। এখন ধরো ডি এর সাপেক্ষে লিখলে তাহলে সমান কি লিখবো বলো, তাহলে এর প্লাস আসবে, তাহলে 1/d, এই যে 1 ডিভাইডেড বাই ডি ইন্টু কি লিখবে এটাকে যে ডি ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই কত ডিটি। পারবো না? এটা করছি আমরা জাস্ট যে এই বিক্রিয়ার হারের সংজ্ঞায় হচ্ছে এই জায়গায় তোমার 1 মোলের জন্য হিসাব করা হয়। এই জায়গায় দেখো কী লেখা আছে, এ মোল আছে না, তাহলে তুমি 1 মোলের জন্য কি 1 ভাগ করতে এই দ্বারা, ওই জন্য তুমি সহগ তাহলে জাস্ট ভাগ করে দিবা বিক্রিয়ার মধ্যে। পারবো? লিখতে পারবো, ইকুয়েশন লিখতে পারবো। এবার কথা বুঝে দেখো, এই খেয়াল করে দেখো, আরেকটা দিই তাহলে ধরো এরকম লেখা আছে, এবার এরকম লেখা আছে, দেখো লেখা আছে যে এ প্লাস লেখা আছে এরকম যে 2b, a প্লাস 2b, একটা অ্যারো দেওয়া আছে, লেখা আছে এরকম যে ডি লেখা আছে, এটা লেখা আছে। বলছো তুমি এ বিক্রিয়ার হার বের করো, এ বিক্রিয়ার কী বের করো, হার বের করো। তোমাকে অন্য কিছু বলে আমরা শিখে গেলে, তাহলে এ সমান সমান কি লিখবো বলো, আমি তো এর সাপেক্ষে বের করি হারটা, তাহলে এ কেমন বলো তো, বিক্রিয়ক না, তাহলে বিক্রিয়ক হলে তুমি কি মাইনাস দিবে, আর এর সামনে কিছু আছে কি না, তাহলে কি লিখবে জাস্ট বলো তো যে ডিএ বাই কি লিখবে জায়গায় ডিটি। আমি যদি বি এর সাপেক্ষে লিখতাম, তাহলে বি এর সহগ কত আছে 2, আর বি হচ্ছে কি বিক্রিয়ক, তাহলে কি দেবো একটা মাইনাস দেবো, তারপর কি দেবো 1/2 ইন্টু জায়গায় কি লিখবো যে ডিবি ডিভাইডেড বাই নিচে কত ভাগ করবো ডিটি। এখন তো ডি এর সাপেক্ষে লিখতাম, ডি এর সাপেক্ষে কি লিখতাম বলো যে ডি অফ কত ক্যাপিটাল ডি, মানে ডি এর ঘনমাত্রা পরিবর্তন বাই কত টাইম, এটা লিখলে হয়ে যেত, তাই না? পারবো? তাহলে এখন ব্যাপারটা বুঝে দেখো, এটা একটা বিক্রিয়া না, এই বিক্রিয়াতে তোমাকে বলবে যে এ এর পরিবর্তনের হার, তোমাকে বলবে যে এ এর ঘনমাত্রা হ্রাসের হার, আর বলবে বা বলতে পারে মানে এ কী হবে কমবে ঘনমাত্রা, আর ডি এর ঘনমাত্রা কী হবে বাড়বে। তাহলে তোমাকে ধরো বলতে পারে এরকম, তোমাকে বলতে পারে এরকম যে বি এর ঘনমাত্রা হ্রাসের হার, বি এর ঘনমাত্রা হ্রাসের হার, বি এর ঘনমাত্রা হ্রাসের হার, বি এর ঘনমাত্রা হ্রাসের হার তোমাকে দেওয়া আছে 0.01 এই যে মোল পার লিটার পার সেকেন্ড। ভালোভাবে কথা বুঝো, তোমাকে জাস্ট বলবে এটা যে বি এর ঘনমাত্রা হ্রাসের হার দেওয়া আছে এটা, তাহলে বি এর ঘনমাত্রা হ্রাসের হার বলতে বোঝাবে তোমাকে এটা যে ডিবি, এই যে ডিবি ডিভাইডেড বাই কী দেওয়া আছে বলতো ডিটি, এই ভ্যালুটা দেওয়া আছে। বুঝে কথা কোনো, তোমাকে বলতেছে যে বি এর ঘনমাত্রা হ্রাসের হার বলছে এটা, তাহলে শুধু বি এর কথা বলছে না, তাহলে শুধু বি এর ঘনমাত্রা হ্রাসের হার বলতে কী বোঝাচ্ছে ডিবি বাই কত ডিটি, এই মানে তোমাকে দেওয়া আছে কত বলতো, এই মানে বলছে 0.01, এটা দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এই বিক্রিয়ার হার বের করো। তোমাকে কী বলছে বলো, কী বলছে এ বিক্রিয়ার হার বের করো। তাহলে দেখো এ বিক্রিয়ার হার আর এর মান, এ বিক্রিয়ার হার আর এর মান বি এর সাপেক্ষে কত হতো যে মাইনাস কত বলো তো, মাইনাস কত 1/2 ইন্টু কত লিখতে রেখে যে ডিবি ডিভাইডেড বাই কত লিখতে রেখে ডিটি লিখতা, তাই কি না? তাহলে দেখো তো, তাহলে মাইনাস হাফ তো আছেই, তাই না? আর ডিবি দেখো তাহলে কী দেওয়া আছে বলো তো, এই দেওয়া তোমার কি যে বি এর ঘনমাত্রা হ্রাসের হার, এই মানটা দেওয়া আছে এটা, আর হ্রাস বলতে কি নেগেটিভ বুঝাচ্ছে অলরেডি, তো আমরা এখানে নেগেটিভ আর নিব না, যখন মান বের করো তখন নেগেটিভ আর নিব না, তাহলে এটা বাদ, তাহলে জাস্ট ওই পরের 2 বসাও, তাহলে 0.01, এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। বুঝিনি কথা কোনো? তাহলে তো তোমাকে বললে এরকম যে এটা ধরো সমীকরণ দেওয়া আছে যে a + 2b = d দেওয়া আছে, যে তোমাকে বলছে যে ডি এর উৎপাদনের হার দেওয়া আছে, তাহলে এটা কী বুঝে বলো তো, ডি এর উৎপাদনের হার মানে কার মান তাহলে দেওয়া আছে এটা, ডি এর উৎপাদনের হার, তাহলে কার মান দেওয়া আছে এটা, তাহলে এটা দেওয়া থাকবে কত যে ডি অফ কত ক্যাপিটাল ডি, মানে ডি এর ঘনমাত্রা পরিবর্তন বাই কত ডি এর মান দেওয়া আছে এটা। তোরা বলতো যে এ এর পরিবর্তনের হার, তাহলে কার মান দেওয়া আছে, বা মানে এর তোমার কী বলে এর ঘনমাত্রা হ্রাসের হার, তার মানে কার মান দেওয়া আছে এটা। তাহলে আগেরটা দেখা করে দেবো, দেখো এই জায়গার জন্য আগের ইকুয়েশনটার জন্য দেখো, এটার জন্য যদি বলতো, এটার জন্য যদি বলতো যে তোমাকে বলছে এরকম যে সি এর উৎপাদনের হার এত, তাহলে তার মানে কার মান দেওয়া আছে আমাকে, তাহলে কি এটা দেওয়া থাকবে নাকি এটা দেওয়া থাকবে বলো তো যে 1/c ইন্টু এই যে ডিসি বাই ডিটি, বলো তো কোন মানটা দেওয়া থাকবে তাহলে, শুধু এটুকের মান, তাই না? এটা কি আমরা হার যখন লিখছি তখন ভাগ হচ্ছে, কিন্তু আসলে জাস্ট এই মানটা দেওয়া আছে আমাকে, তাই না? পারবো? তাহলে দেখো তোমাকে এটা ঋণের মধ্যে কেমন আসবে, তোমাকে এরকম একটা সুন্দর বিক্রিয়া দেওয়া থাকবে, এই বিক্রিয়াতে বলবে যে এই বিক্রিয়ার হার নির্ণয় করো, মানে এই বিক্রিয়ার হার সমীকরণ লিখো, তাহলে তোমাকে আর লিখে প্রত্যেকের সাপেক্ষে লিখতে হবে, লিখে হয়ে গেলো ধরো এরকম। তারপরে ধরো যে কোনো একটা পরিমাণ দেওয়া থাকবে, যেমন বলছিলাম না পরেরটাতে যে বি এর ঘনমাত্রার পরিবর্তনে যে বি এর ঘনমাত্রার হ্রাসের হার দেওয়া থাকবে, ওরকম একজনের ডাটা দিয়ে বলবে যে তুমি কী বের করো যে বিক্রিয়ার হার বের করো। পারবো? তাহলে এই একটা জিনিস খেয়াল করে থাকবে, এই প্রশ্নে যে এটা আমি দিয়েছিলাম আগেবার যে a + 2b = d, এখানে যদি লিখে আছে এটা যে বি এর ঘনমাত্রা হ্রাসের হার দেওয়া আছে এটা দেওয়া আছে, যদি চাইতো যে ডি এর উৎপাদনের হার বের করো, তাহলে দেখো তো ডি এর উৎপাদনের হার দেখো, তাহলে আমি কি লিখতো, এদের মধ্যে সম্পর্ক কি, বি আর ডি এর মধ্যে সম্পর্ক কি, এই লাইনটা না, বি আর ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কোনটা
এই দেখো বি আর ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কোনটা, এই লাইনটা না? আর তোমাকে দেওয়া আছে কার মান, তোমাকে এটুকের মান দেওয়া আছে, আর বের করতে বলছে কার মান, এর মান বের করতে বলছে, তাহলে হাফ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, তাই না? পারবো না? তাহলে আমি একটু পরে যাই, দাঁড়াও স্লাইড এটা পরে ছিল কিন্তু, দাঁড়াও দাঁড়াও আমি বলছি, দাঁড়াও দাঁড়াও বলি কথাটা। তাহলে মাইনাস দিবে যখন তুমি আর লিখবা, যখন তুমি কী করবে আর এর মানটা বের করবে সে সময় শুধু কি দিবে, মাইনাস দিবা। তাছাড়া মানে ধরো ইকুয়েশনের মধ্যে আছে যে আর সমান সমান কত, বা তুমি আর সমান সমান লিখতেছো, তখন শুধু নেগেটিভ, কিন্তু ম্যাথ ক্যালকুলেশন সময় মাইনাসের দরকার নাই। ওই হ্রাস বললে তো অটোমেটিকলি নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তখন আর মাইনাস দেওয়ার দরকার নাই। আমরা দেখি দাঁড়াও একটু কীভাবে আসবে এটা, এগুলো পড়বো আমরা, কিন্তু আগে একটু যাই কোন জায়গায় আসলাম, দেখো খেয়াল করে দেখো। তোমাকে এরকম বলবে, দেখো উদ্দীপকে উল্লেখিত সমীকরণগুলোর ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের কী বলে বিক্রিয়ার হার প্রকাশ করো। মানে তোমাকে বলছে যে 1 নম্বর যে সমীকরণ দেওয়া আছে না, এর সাপেক্ষে তুমি বিক্রিয়ার হারটাকে লিখো, বা 2 নম্বর প্রত্যেকটা তোমাকে এটা দিয়ে এটার মধ্যে জিজ্ঞেস করতে পারে যে এর বিক্রিয়ার হার লিখো, লিখতে পারবো না আমরা? একটা লিখি শুধু, দেখো তো কোনটা লিখবো। ধরো আমি যে 5 নম্বর লিখছি, তাহলে 5 নম্বরের জন্য বিক্রিয়ার হার লিখবো আমি, তাহলে বিক্রিয়ার হার আর মানে কি লিখবো, দেখো তো তাহলে আর মানে কি লিখবো হলো 1 মাইনাস থাকবে একটা, তাহলে -1/4 ইন্টু কি লিখবে জায়গায় ডি অফ কত, অ্যামোনিয়া, তাহলে ডি অফ অ্যামোনিয়া বাই নিচে কি লিখবো বলো তো, নিচে কত লিখবো ডিটি ইকুয়াল টু, তারপরে কি লিখবো হলো আবার মাইনাস দেবো না, মাইনাস কত 1/5 ইন্টু কি লিখবে জায়গায় যে ডি অফ ও টু ডিভাইডেড বাই কি ডিটি। এবার ধরো বিক্রিয়কের সাপেক্ষে লিখলে কি পজিটিভ লিখবো, তাহলে কত আসবে 1/4 ইন্টু কত লিখবো যে ডি অফ কত এনও, ডি অফ এনও ডিভাইডেড বাই কত ডিটি ইকুয়াল টু কি লিখবো 1/6 ইন্টু ডি অফ কত বলো তো যে H2O ডিভাইডেড বাই হচ্ছে কত ডিটি। তাহলে বিক্রিয়া আমি লিখে ফেলেছি। এখন যদি তোমাকে ধরো বলতো এই ইকুয়েশনের মধ্যে বলছে যে অ্যামোনিয়ার উৎপাদনের হার, তোমাকে ধরো অ্যামোনিয়ার ক্ষয়ের হার বা অ্যামোনিয়ার হ্রাসের হার এরকম দেখা আছে, দেখো অ্যামোনিয়া কোনটা 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 বলো। কিন্তু দেখো তুমি তো আমার কথা বুঝি, ঠিক আমি তোমার কথা বুঝছি, আমরা ধরো কি তুমি বলতে চাচ্ছিলে না যে আমরা যদি H+-এর ঘনমাত্রা লিখি তখন এটা লিখি, তাই না? হ্যাঁ শুধু H+ লিখি তাই, কিন্তু এখানে তো তোমার এরকম না, এটা তোমার আয়ন না, এটা তুমি এ বিক্রিয়া করছে আলাদা একটা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপাদ যৌগ হয়ে যাচ্ছে, ওই জন্য তুমি তোমাকে এটাই লেখা লাগবে। এবার খেয়াল করতে আমি যেটা বলছিলাম, তুমি ধরো বললো যে অ্যামোনিয়া হ্রাসের হার 1 × 10⁻⁴ এই যে মোল পার লিটার পার সেকেন্ড, এটা বলছে তোমাকে যে অ্যামোনিয়া হ্রাসের হার এত মোল পার লিটার পার সেকেন্ড, এই যে 5 নম্বর বিক্রিয়ার জন্য দিয়ে তোমাকে বলতেছে যে এনও উৎপাদনের হার কত হবে। কি বলছে বলো তো কথাটা, শুধু বলছে যে এনও ওই লাইনটা দেওয়া আছে, তারপরে তোমাকে বলতেছে এটা যে এনও এর উৎপাদনের হার, দেখো এনও এর উৎপাদনের হার কত, এনও এর উৎপাদনের হার কত, কথা কি বুঝতে পারছি? তাহলে বলো তো কার মান দেওয়া আছে, আমাকে মান দেওয়া আছে কার বলো তো, আমাকে মান দেওয়া আছে কার যে ডি অফ কত, ডি অফ NH3 বাই কত ডিটি, এটার মানটা আমাকে গিভেন আছে। আর চাইছে কার মান, চাইছে কি যে ডি অফ এনও, এই যে আমার চাইছে এটা যে ডি অফ কত, ডি অফ এনও বাই কি এই যে ডিটি, এই মানটা চাচ্ছে, এটা আমাকে গিভেন, আর চাচ্ছে কোনটা, এটা চাচ্ছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক লিখবো আমি, এদের মধ্যে সম্পর্ক কোথা থেকে আসবে, বিক্রিয়ার হার থেকে সম্পর্ক আসবে, হার সমান সমান তুমি এই লাইনটা আগে লিখতে, তো এমসিকিউ দাসে লেখার দরকার আছে কিন্তু লিখবো না আমরা, তাহলে সম্পর্ক লিখবো। তাহলে বলতে কী হচ্ছে যে এইটা সমান সমান হচ্ছে কোনটা, এই যে এইটা লিখবো, অ্যান্ড বের করতে হবে কার মান, এরকম মান বের করতে হলে কি 4 দিয়ে জাস্ট গুণ করলে হয়ে যাচ্ছে, 4 বাদ তাহলে কি সেমই থাকবে বলো। এই দেখো এখানে 1/4 আছে না, আবার এখানেও কি আছে 1/4 আছে না, 1/4 বাদ হয়ে গেলো, তাহলে যা ছিল তাই হয়ে যাবে, মাইনাস দিব না আর মাইনাস আর দিব না, পারবো না। তাহলে এমসিকিউ আসলে তুমি দেখে উত্তর করতে পারলে, আর ধর এখানে 2, 3 থাকলে গুণ করতাম একটু, পারবো না। তাহলে ম্যাথ আসলে পারবো, এটা তোমার ম্যাথেও আসতে পারে, কেমন আসতে পারে ম্যাথে দেখো যেভাবে আসবে, ম্যাথে আসলে দেখো এই যে দেখো এমনি আসবে, দেখো এটা পরে আসছি, আগে যেটা প্রবলেম দেখি, এই যেটা খেয়াল করে দেখো, তোমাকে বলছে একটা যে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে নিম্নের সমীকরণ অনুযায়ী বিক্রিয়া করে, একটা বিক্রিয়া দেওয়া আছে, আগের বিক্রিয়াটা লিখছিলাম আমরা, ওই বিক্রিয়া দেওয়া আছে, যে বলছে কোনো মুহূর্তে অ্যামোনিয়া এত মোল পার লিটার পার সেকেন্ড হারে বিক্রিয়া করলে বিক্রিয়ার হার সমীকরণ লিখো। আগে তোমার প্রথম কথা কি বলছে, বিক্রিয়ার হার সমীকরণ লিখতে হবে, এবং আরের মাধ্যমে লিখতে পারো বিক্রিয়ার সমীকরণ। তারপরে তোমাকে বলতেছে যে H2O এর উৎপাদনের হার বাহির করো, দিকে এটা করো। তাহলে তোমাকে এমসিকিউতে লাস্ট লাইনটা বলবে শুধু যে H2O এর উৎপাদনের হার বাহির করো, এমসিকিউ আসলে খুব কঠিন না কিন্তু, বের করো দেখি, তাহলে পুরোটাই করো, হারের সমীকরণ লিখো, হারের সমীকরণ তোমাকে এমসিকিউতে চাইবে, আর রিটেনের মধ্যে বলবে যে ওই এমসিকিউর মধ্যে দূরেই চাইতে পারে, করো দেখি তাহলে।
এটা আমরা লিখলাম আগের বার এটা লিখলাম না, না একটু আলাদা ছিল? দেখি তুমি কি এখান থেকে এটা সমান সমান লিখছো? এটা না, এটা আলাদা অঙ্ক। আপনি এটা দিলেন বইয়ের 17। হ্যাঁ, এখানে মাইনাস দিব, ও বিক্রিয়কের সাপেক্ষে লিখলে মাইনাস দিব। আর পুরাটার জন্য লিখো চারটা মোট আছে না, তো চারটার সাপেক্ষে লিখো আর ইকুয়াল টু, ঠিক আছে চারটায় লিখতে হবে। তুমি আর ইকুয়েশন লিখো তাহলে। তোমার কই? এটা ভাগ করলে কত হবে বলো তো? ক্যালকুলেশন করলে 24 কাটলে কত হবে? তাহলে দেখো হার সমীকরণ আমরা লিখতে পারছি না, সমীকরণ লিখো, এটা পারবো না। পরেরটুকু আমরা দেখি, দেখো তোমাকে কার পরিমাণ দেওয়া আছে বলো। তা আমি লিখলে অ্যামোনিয়া আর এইচটোর মধ্যে সম্পর্কটা লিখি। তাহলে দেখো কী লিখতে পারবো বলতো, যে মাইনাস কত, যে 1/4 ইন্টু ডি অফ এই যে NH3, ডি অফ NH3 বাই নিচে কি লিখবো, যে ডিটি ইকুয়াল টু, এই পাশে কি লিখবো, এই পাশে লিখবো হচ্ছে 1/6 ইন্টু কি লিখবো, যে ডি অফ এই যে H2O ডিভাইডেড বাই কি লিখবো, ডিটি লিখবো এটাকে। এখন তোমাকে পরিমাণ দেওয়া আছে কার, এর পরিমাণ দেওয়া আছে, এই পরিমাণ তো এর মাইনাস তুমি উড়ে দাও, মাইনাস কোনো কাজ নাই। দেখো 1/4 ইন্টু এটুকুর মান কত দেওয়া আছে বলো তো, যে 0.24 লেখা আছে, তাই না, ইকুয়াল টু কত 1/6, তো এই পাশে আসলে কি 6 গুণ হয়ে যাবে পাশে, তাই না। আর ইন্টু কি লিখবো বলো তো, যে ডি অফ কত এই যে H2O বাই হচ্ছে কত ডিটি, এই মানটা আমাকে বের করতে হবে এবার, তাই না। ক্যালকুলেশন করে দেখো, তাহলে এখানে কত আছে বলো তো, 6 আছে না, নিচে 4 আছে না, তাই না। তাহলে বলো তো 6 এটা কী করা যায়, তাহলে এই 6 ছিল এটা গুণ হলো, তাহলে কী হলো তো, এটা কী লেখা যাবে, 6/4 কী লেখা যাবে, 6/4 কী লেখা যাবে, 3 বাই কত, আমরা 2 লিখতে পারবো না, 3/2 ইন্টু কত, যে 0.24 লেখা যাচ্ছে এটাকে। তাহলে 2 দিয়ে কাটলে এখানে কি 0.12 আসবে না, এর কত আসবে 0. কত আসবে, এটা আসবে কি না, ভুল লিখলাম, দাঁড়াও এটা ভুল লিখলাম, দাঁড়াও এদিকে খেয়াল করে দেখো, ইন্টু কী করছিলাম বলতো, যে 0.24, এটাকে 0.24কে আমরা দেখো এটা লিখতে পারবো, 0.24কে আমরা লিখতে পারবো 24 ডিভাইড কত লিখতে পারবো বলতো 100, এটা লেখা যাবে না। এবার দেখো তাহলে এই 2কে এই 12 দিয়ে ভাগ করলে কত থাকবে, 12 থাকবে, 3 12 কত হয় 36, তাহলে 36 বাই কত 100, 36/100 মানে কত 0.36, এটাই পারবো না। তাহলে এমসিকিউ আসলে পারতাম, পারবো তাহলে, এই তো গেল। তাহলে দেখো এবার এটা খেয়াল করে দেখো, দেখো তাহলে তোমাকে পার্থক্যটা বুঝতে হবে। তোমাকে যদি একটা বিক্রিয়া দেওয়া থাকে, সমীকরণ দেওয়া থাকে, দিয়ে বলে যে সরাসরি হার দেওয়া থাকবে, মানে আলাদাভাবে টাইম দেওয়া থাকবে, ভালো কথাটা বুঝে দেখো, তোমাকে সরাসরি গিয়ে হার দেওয়া থাকবে, টাইমের মানটা দেওয়া থাকবে না, যেমন দেওয়া ছিল না এই জায়গায়, এরকম পরের প্রশ্ন লেখা ছিল এরকম, যে অ্যামোনিয়া উৎপাদনের হার সরাসরি তোমাকে দেওয়া আছে, মানে টি এর মান সহ হিসাব করে দেওয়া, তার মানে তোমাকে কী বুঝতে হবে, যে এরকম মান পুরোটা দেওয়া আছে। আর যদি আলাদাভাবে দেওয়া থাকে, যে নাইট্রোজেনের ঘনমাত্রা আগে এত ছিল এখন এত হয়, আর সময় দেওয়া আছে, তখন তুমি কী করবে, তখন আগের সূত্রটা, ওই প্রথম সূত্র লিখছিলাম আমরা, যে বিক্রিয়ার হার আর ইকুয়াল টু কি, যে ঘনমাত্রার পরিবর্তন মানে ডেল সি বাই কত ডিটি করছিলাম, তখন আমি এটা করবো, বুঝুনি কথাই কোনো, তখন সহগ কিছু আসবে না, তখন আমি বিক্রিয়াও লিখবো না, সহগও লিখবো না, তখন জাস্ট কি ঘনমাত্রার পরিবর্তন বাই কী করবো, সময় করবো। এই খেয়াল করে দেখো এবার, এদের কী বলছে, যে অধিক তাপে N2O5 বিয়োজিত হয়ে NO2 এবং O2 গ্যাস উৎপন্ন করে। এখানে এখানে কি বলছে, 6 সেকেন্ড পর NO2 এর ঘনমাত্রা এত মোল, মানে মোল পার লিটার কি পায়, বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়ার হার কত। কথা বুঝে দাঁড়াও, আগে রাইট করতে চাই না, দেখো কথাটা বুঝে দেখো, দেখো তোমার কাছে লেখা আছে জায়গায়, যে N2O5 এর বিয়োজিত হয়ে NO2 এবং O2 গ্যাস উৎপন্ন হয়। দেখো তোমাকে বিক্রিয়া দেওয়া আছে, তাই না, বিক্রিয়া কিন্তু কী করা আছে, দেওয়া আছে। তাহলে তোমাকে দেখো এই যে এটা তুমি বিয়োগ করলে, এই যে NO2 এর ঘনমাত্রা এতটুকু বৃদ্ধি পায়, তার মানে এটা প্রকৃত কার মান হচ্ছে বলতে, এটুক কার মান হচ্ছে, এটুক কার মান, দেখো তো এটুক কি ডি অফ কত NO2 এর মান না, আর দেখো আলাদাভাবে তোমাকে কি ডিটি এর মানও দেওয়া আছে, তাই না। তাহলে এবার বলো তো, এবার তাহলে আমি এটা করবো, মানে যে আর সমান সমান কি জাস্ট এটা বা এটা লিখবো, নাকি সহগ ডক দিয়ে করবো বলো তো, কারণ সমীকরণ দেওয়া আছে না আমাকে, কারণ বলা আছে যে কী থেকে কী ধরে, তাহলে আগে সমীকরণ লিখবো, লিখার পর তাহলে করবো। আর ওরা যেটা বলছিলাম, যে সরাসরি ঘনমাত্রা বাই সময় লিখবো, কখন থাকবে, যে এটার জন্য দেখো খেয়াল করে দেখো, এই যেটা দেখো তোমাকে এটার জন্য ইকুয়েশন দেওয়া আছে, এটার জন্য আমাকে ওইভাবে করা লাগবে। আরেকটা ম্যাথ ছিল, দাঁড়াও, এই যে খেয়াল করে দেখো, তোমাকে বলা আছে যে হাইড্রোজেন আয়োডাইড, এই যে হাইড্রোজেনের আয়োডাইডের বিয়োজন প্রারম্ভিক ঘনমাত্রা এত এবং শেষ ঘনমাত্রা এতটা আসবে 50 মিনিট সময় লাগে, বিক্রিয়াটির হার কত। আগে শেষটা করে আসি, দাঁড়াও শেষ থেকে করে নিই, হ্যাঁ তাহলে এটা খেয়াল করে দেখো, তাহলে আমি আগে বিক্রিয়া লিখি, তাহলে কী লেখা আছে, যে অধিক তাপে N2O5 বিয়োজিত হয়ে NO2 এবং O2 গ্যাস উৎপন্ন করে, তাই না। আগে কী ছিল বলো, শুরু তোমার কী ছিল বলো, শুরুতে ছিল হচ্ছে কত, যে N2 কত O5, এটা বিয়োজিত হয়ে কী তৈরি করছে, এটা বিয়োজিত তৈরি করছে বলতে আমাকে বলছে যে NO2 আর প্লাস কী তৈরি করছে O2। তাহলে তুমি তো জাস্ট লিখলে, সমাধাই করেছো তুমি, না হলে তোমার সমাধা করা লাগবে আগে,
সমতা করে দেখো, তাহলে বলতো এখানে নাইট্রোজেন আছে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? 1টা। তাহলে এখানে কী দেওয়া উচিত বলতো? এর সামনে কী দেওয়া উচিত? এর সামনে কী দেওয়া উচিত? ধরো তুমি 2 দিলে, আগে চেষ্টা করছো আর কি, ধরো তুমি 2 দিলে এই জায়গায়, তাহলে 2 দিলে দেখো কি নাইট্রোজেন মিলেছে, কিন্তু অক্সিজেন দেখো তো নাইট্রোজেন মিলেছে তা না, কিন্তু বাকিগুলো মিলাই দেখো, অক্সিজেন আছে 5টা, এবার অক্সিজেন হচ্ছে কয়টা? তুমি 4টা, 4টা 2টা কয়টা? 6টা। তাহলে কি মিলছে না? তাহলে কীভাবে মিলে বলো তো? বামে কী দিতে হবে বলো তো? বামে তুমি যদি এই জায়গায় কী দাও, ধরো তুমি এখানে 2 দিলা, কথার কথা, তাহলে 2 দিলে নাইট্রোজেন কয়টা হলো? 2 দুগুণে কত হচ্ছে? 4। তাহলে 4 দিলে তোমাকে এখানে কি 4 দেওয়া লাগবে, তাই না? তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10, আর 4 দুগুণে 8 কত? 2। মিলে গেছে না এবার? তাহলে দেখো এই বিক্রিয়ার হার বের করতে হচ্ছে তোমাকে। এর হার ডাটা দেওয়া আছে কার বলো? NO2 এর ডাটা দেওয়া আছে। তাহলে এই বিক্রিয়ার হার তাহলে কী হচ্ছে বলতো? এই বিক্রিয়ার হার আর ইকুয়াল, আমরা মাইনাস মাইনাস লিখছি না, তাহলে কী লিখে আসবে বলতো? 1/4 ইন্টু কত? যে ডি অফ কত? NO2। ডি অফ NO2 এর পরিমাণে তোমার কত দেওয়া আছে? ওই যে কত? 3 × 10⁻³ তাহলে 3 × 10⁻³ কত বলতো? -3। আর নিচে কী বসাবে? সময় বসাবো। তাহলে সময় মান কত দেওয়া আছে বলতো? 6 সেকেন্ড। তাহলে 6 বসাবে। তাহলে 6কে কাটলে কী থাকে বলতো? এটাকে 6কে ভাগ করলে কী থাকে? 2। তাহলে 4 দুগুণে আবার কত হচ্ছে? 8। এটা পাচ্ছি তাহলে কত বলতো? যে 1/8 ইন্টু কত? 10⁻³ কত বলতো? -3। এরকম না? তাহলে 1/8 ইন্টু 10⁻³ তুমি এটাকে রেখে দাও, বা 1/8 করলে কত হয়? 1/8 করলে কত হয়? 0। 1/8 করলে কত হয়? তাহলে 0.25কে তুমি আবার কী করবে? অর্ধেক করবে। তাহলে 0.25 করলে কত? 0.125 এরকম হবে। 0.এটাই হবে 0.125 ইন্টু কত বসাবো? যে 10⁻³ কত? -3 এত মোল পার লিটার পার সেকেন্ড। পারবো না তাহলে? বলো বলো। কিন্তু অক্সিজেনের তো পরিমাণ তোমাকে দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি? আমি বলি দেখো, এই কোয়েশ্চেন তুমি ইউজ করবে, হ্যাঁ, তখন কোনো কিছু বাই আকারে রাখবে না, চেষ্টা করবে এমনভাবে যেন পূর্ণ সংখ্যা আসে সবাই। ধরো তোমার এখানে হাফ আসলে তো কিছু, সবাইকে 2 দিয়ে গুণ করে দাও, গুণ করার পর স্টেট কার্ড যে ইকুয়েশন থাকবে ওই ইকুয়েশন বসাবে, নাহলে ভুল হয়ে যাবে। তুমি সবসময় কী করবে? একদম পূর্ণ সংখ্যা রাখার চেষ্টা করবে। হ্যাঁ, চেষ্টা করবে যে পূর্ণ সংখ্যা না, তাহলে তোমারই সুবিধা হবে। পারবো না তাহলে বের করতে? দেখো এগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা। দেখো এটা খেয়াল করে দেখো তোমাকে কী বলছে এবার। আবার আগের ইকুয়েশনে দেওয়া আছে না? আগের ইকুয়েশনে তাহলে তারপর কী বলছে? এই বিক্রিয়া যদি 6 সেকেন্ডে NO2 এর ঘনমাত্রা এত মোল বৃদ্ধি পায়, তবে এত এর গড় বিক্রিয়া হার কত? আগেরটাই না? উত্তর কথা বলো তো, আগের উত্তর কী ছিল বলো? আগের উত্তর ছিল তোমার 0.125 ইন্টু কত? 10⁻³ কত? -3 ছিল। এখন কি 1 এর পাশে লেখা আছে, দশমিকে তুমি কোথায় নিয়ে গেছো? একবার ডানে নিয়ে গেছো, পাওয়ার কমবে, পাওয়ার কমলে কত? 4 হবে না এবার? তাহলে কত হচ্ছে? যে 1.15 ইন্টু তোমার কত? 10⁻³ কত? এটা হবে নাকি এটা হবে? ডি নাম্বার 25 আছে তাই। তাহলে দেখো তার আগে আসছিলাম, এটা তো পারবো, তাহলে পারবো, এটা রিটেনে দিলেও পারবো, MCQ দিলেও পারবো। তারপরে দেখো এই যেটা ওখানে কথাবার্তা লেখা আছে তাই, আর পেরে গেছে, দরকার নেই। এবার দেখো এটা খেয়াল করে দেখো, তোমাকে বলছে যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের প্রারম্ভিক ঘনমাত্রা এত মোল থেকে হ্রাস পেয়ে 50 মিনিট সময় লাগে। তাহলে এত মোল থেকে এত মোলে আসতে তাহলে বিক্রিয়ার হার বের করতে বলছে তোমাকে এবার, তাই না? তাহলে বিক্রিয়ার হার, তাহলে এবার তুমি কীভাবে বের করো বলো? তাহলে তোমাকে বলছে যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের প্রারম্ভিক ঘনমাত্রা এত, এবং পরে যদি এত হয় তাহলে বিক্রিয়া হার বের করতে বলছে। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াটা কেমন হচ্ছে বলো তো একটু? এই দেখো তো কেমন ছিল, যে হাইড্রোজেন আয়োডাইড, তাই না? এটা বিক্রিয়া করে কী তৈরি করে বলো তো? এখানে 2 দিতে হয়, তবে এই জায়গায় লিখতে হবে বলো তো? যে 2 বলছে, এটাকে H2 লিখবে এটাকে। এই যে কী আসে বলো? এই জায়গায় আসে হচ্ছে যে H2 প্লাস কত আসে? যে I2, এরকম, তাই না? তাহলে হাইড্রোজেন আয়োডাইড দেওয়া আছে তোমাকে এটা। এখন তোমাকে বলছে এটা যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের প্রারম্ভিক ঘনমাত্রা এত থেকে এততে হ্রাস পেয়ে 50 মিনিট সময় লাগে, বিক্রিয়ার হার বের করো। তাহলে বিক্রিয়ার হার, তুমি এর জন্য বিক্রিয়ার হার সমান কী লিখবে বলো তো? বিক্রিয়ার হার সমান কী লিখবা? যে হাফ ইন্টু কী লিখবে এটাকে? যে ডি অফ কত? যে H এর ঘনমাত্রার পরিবর্তন বাই কী লিখবে এটাকে? যে ডিটি লিখবে এটাকে, তাই না? তাহলে তারপরে দেখো তো, তাহলে হাফ তো হাফের মতোই থাকলো, থাক, সমস্যা নাই, ইন্টু ডি অফ H এর পরিমাণ কত বলছে বলতো? 0.5 ছিল আগে, এখন কত? 0.2 আসছে। তাহলে বিয়োগ করলে কত হবে এটাকে? 0.3। আর ডিটি টাইমের কথা বলছে বলতো 50 মিনিট। তাহলে 50 মিনিট, তাহলে মিনিট সেকেন্ডে নিব, তাহলে 50 ইন্টু হচ্ছে কত বলতো? 60, তাই না? তাহলে হাফ তো হাফের মতো ছিল, থাক, ইন্টু উপরে কী বসে বলো? 0.3 বাই 5 6 কত হয়? 30, 5 6 30, আর আবার কত? 2টা 0 বসছে, তাই না? এখন খেয়াল করে দেখো উপরেরটাকে আবার কী লেখা যাবে বলো তো? এটাকে 0.3 না লিখে কত? 3 বাই কত লেখা যাবে? 10 লেখা যাবে না? 3 বাই 10 লেখা যাবে না এটাকে? তাহলে কত? A3 এর 3 আমরা উড়িয়ে দিতে পারি না? A3 এর 3 উড়িয়ে দিতে পারি, এখানে কী থাকবে? 1 থাকবে না এই জায়গায়। তাহলে বলো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে যে বলো? এখানে দাঁড়াচ্ছে কত? যে নিচে কত থাকছে? যে 1/2, তারপরে কত? কয়টা 0 থাকছে বলো তো?
3টার একটা কত 4টা 1 2 3 4 এটা না, তাহলে তো আমরা কি যে হাফ হাফ মানে কত 0.5 লিখতে পারবো না, এর উত্তরে নাই তো 0.5 ইন্টু কত বলো তো যে 10 টু দি পাওয়ার কত -4 লিখতে পারতাম এটাকে, তাই না? কত হচ্ছে বলো তো যে 5 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত -4 হচ্ছে, এর অপশন আছে কোনো জায়গায় না, বুঝিনি কথা কেন? প্রকৃত নিয়ম হচ্ছে এটাই, কি হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5, হ্যাঁ এটার লাইনটা হলো, তাই না? এটা আমার প্রকৃতপক্ষে উত্তর হচ্ছে এটা, মানে ঠিকভাবে করলে এই লাইনটা উত্তর, কিন্তু দেখো টিচার কিন্তু এই জায়গায় অপশান দেয়নি, দিয়েছে না কত, তাহলে ও টিচার চিন্তা করেছে এটা জাস্ট ওর মাথায় ছিল মনে হয় এরকম যে ঘনমাত্রার পরিবর্তন আর মানে হচ্ছে কি বলো যে ডিসি মানে মোট ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে কত ডিটি, আর 2 দিয়ে ভাগ করেনি ধরেনি, কথা কি বুঝছো না বুঝুনি? তো সঠিক তুমি আগে এটাই করবে, এমসিকিউর জন্য হলো তুমি আগে এটা বের করো, করে দেখো যে অপশানটা গাছের মধ্যে নাই, তখন তুমি এই হাফ বাদ দিয়ে দাও। বলো, আমি বলি কথা, দেখো কথা হচ্ছে ধরো যে এটা যে আমরা লিখি না যে আর ইকুয়াল টু, ধরো আর লিখি যে ডিসি বাই ডিটি, এটা কখন ইউজ করবো? যখন তো কোনো বিক্রিয়ার কথা বলবে না, জাস্ট ধরে বলা আছে যে অ্যামোনিয়া 5 সেকেন্ডে এতটুকু থেকে এতটুকু ক্ষয় হয় বা এতটুকু থেকে এতটুকু তৈরি হয়, তাহলে এবার বিক্রিয়ার হার কত, তাহলে জাস্ট অ্যামোনিয়ার কথা বলা আছে, কোনো বিক্রিয়ার কথা বলা নাই। আর তোমাকে যদি তাহলে বিক্রিয়ার কথা না বলে তখন তুমি জাস্ট এটা ইউজ করবে যে ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে কি মোট সময়, কথা কি বুঝা গেল? জাস্ট কোনো বিক্রিয়ার কথা বলেনি তোমাকে, জাস্ট একটা উপাদান দেওয়া আছে, বলছে যে অক্সিজেন উৎপন্ন হওয়ার হার হচ্ছে এত আর সময় লাগে হচ্ছে এত, এরকম, তাহলে তখন আমরা ইউজ করবো কোনটা এইটা। কিন্তু যদি কোনো বিক্রিয়ার কথা বলে যে এই যেমন এখানে বলছো না যে হাইড্রোজেন আয়োডাইড থেকে উৎপন্ন হয়, আগেগুলো বলে দিচ্ছিল যে নিম্ন বিক্রিয়া এটা, তাহলে বিক্রিয়া বলে দেওয়া হয় তোমাকে সবসময় যে 1/, যে সহগ দিকে করতে হবে, ভাগ করাই লাগবে, কিন্তু ভাগ করার পরে দেখো তোমার উত্তর মিলো না, তাহলে তখন তুমি বুঝতে হবে কি তাহলে টিচার হয়তো সহগ ছাড়াই চিন্তা করেছে, তাহলে দেখেন 2 দিয়ে গুণ করলে কত হতো 2.5 হতো না, মানে হাফ দিয়ে গুণ না করলে, হাফ দিয়ে গুণ করার পর আসছে কত 5 আসছে না, মানে হাফ দিয়ে গুণ করার পর কত আসছে 5, আর হাফ দিয়ে গুণ না করলে তখন কি 10 আসতো, এটা বুঝিনি কথা কোনো, মানে হাফ দিয়ে গুণ না করলে এই পাটা থাকতো না এই জায়গায়, তাহলে বলতো কি থাকতো যে 3/, মানে 3 এর নিচে থাকতো কত যে 1 ডিভাইড বাই 1 এর পর কয়টা 0, 4টা 0 থাকতো এই জায়গায়, আর এটা কত আলটিমেট কত হচ্ছে তো 1 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত -4, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আছে কোথায়, এই বি নাম্বার, তাহলে এটা উত্তর। বলো বলো বলো, আমরা যখন মান বের করব, তুমি যখন আর বের করবে, শুধু যখন আর বের করবে তখন বলবে যে এই বিক্রিয়ার জন্য হার সমীকরণ লিখো, তখনই তুমি শুধু আর এর জায়গায় মাইনাস ইউজ করবে জায়গায়, আর তাছাড়া কোনো জায়গায় আমরা মাইনাস ইউজ করবো না, আর মান বের করছি আর লিখে থাকে এরকম যে হার মানে তোমার কি বলে যে হ্রাসের হার বৃদ্ধির হার, ওই জন্য মাইনাস প্লাসে অটোমেটিকলি বাদ হয়ে যায়, তো তুমি যদি শুধু আর লিখো, আর ইকুয়েশন লিখো সেই টাইমে মাইনাস দিবা, তাছাড়া কোনো জায়গায় মাইনাস দেওয়ার দরকার নাই, নর্মালি ম্যাথ করে ক্যালকুলেশন করবো। বলো কোনো বুঝুনি, বলো কোনটা? না আড়াই বলিনি, আমি বলছি এটা দেখো, এটা এরকম হয়েছিল না, এর কার জন্য হাফ নিলাম, তাই তা হাফ না নিলে কি এটুকু হতো না, হাফ না নিলে এটা থাকতো, এটা প্রকৃতপক্ষে আমি তো এটাই বললাম রে ভাই, একটা হাফ কখন দিব না, আজব, দাঁড়াও এদিকে দেখো আমি বলি, তোমাকে যদি বলে এরকম, দেখো বলছে যে অক্সিজেন, এই যে O2 অক্সিজেন এর উৎপাদনের হার, তোমাকে জাস্ট বলা আছে অক্সিজেনের উৎপাদনের হার বা অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন, তোমাকে ধরো লেখা আছে এরকম যে অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন, এরকম লেখা আছে অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন লেখা আছে যে 0.3 মোলার, এটা আর এটা হতে সময় লাগে বলছে তোমাকে যে 0.6 সেকেন্ড, এটা এরকম লেখা আছে যে অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন 0.3 আর এই ঘনমাত্রার পরিবর্তনটা হতে সময় লাগে হচ্ছে 0.6 সেকেন্ড। এখন তোমাকে বলছে বিক্রিয়ার হার বের করো, তাহলে তুমি এখন বিক্রিয়ার হার কি লিখবা, বিক্রিয়ার হার আর মানে লিখবা কত, যে ঘনমাত্রার পরিবর্তন মানে যে ডিসি ডিভাইডেড বাই কত লিখবা, ডিটি লিখবা, তাহলে ডিসি এর মান তোমাকে সরাসরি দেওয়া আছে কত 0.3 আর টাইম মান কত 0.6 বসাবে, তাহলে কত আসছে বলতো, এটা হাফ আসছে, তাই না? যখন তোমাকে সরাসরি বলবে যে ঘনমাত্রার পরিবর্তনটা সময়টা, তখন তুমি কাজ করবে ঘনমাত্রার পরিবর্তন বাই সময়, আর যখন কোনো বিক্রিয়ার কথা বলে দিবে যে অক্সিজেনটা এই বিক্রিয়া থেকে তৈরি হয়েছে বা এটার এর সাথে বিক্রিয়া করছে, তোমাকে বিক্রিয়া দিয়ে দেবে, তখন তুমি ইউজ করবে কত সহগ নিয়ে করবো, বুঝে গেলো, এটা কথা বুঝে গেল? এবার আগেরটা এসে দেখো যেটা আমি করছিলাম যে আড়াই বলছি, দেখো আমি ভুল বলছিলাম, এটা দিয়ে দেখো খেয়াল করে দেখো, এই ম্যাথের জন্য সঠিক অ্যান্সার কিন্তু এটাই, এই ম্যাথের জন্য সঠিক অ্যান্সার হচ্ছে তোমাকে হাফ ইউজ করা লাগবে, কারণ বিক্রিয়ার কথা বলেছে না, কিন্তু আমি সঠিক অ্যান্সার করার পরে দেখছি মিলতেছে না, দেখছি মিলতেছে না, তাহলে আমি কী করবো, আমাকে তো উত্তর আগে হতে না, আর টিচারে যে উত্তর করেছে সে যদি উত্তর আসে একটা, তাহলে কী হতে পারে, তাহলে কি ওই টিচার হতো কি যে হাফটাকে ধরে নিয়ে আর জাস্ট ঘনমাত্রা পরিবর্তন বা কি সময় করেছে, তাহলে হাফ যদি তুমি না হতো তাহলে হাফ বাদ দিলে
এই হাফকে বাদ দিলে বাকি কী থাকছে বলো, এই 0.3/3000 থাকতো এই জায়গায়। তাহলে 0.3কে আমরা 10 দিয়ে কাটলাম, কাটার বলে কি 1/1 দিয়ে 4টা 0 থাকছে, এটাকে মতন 1/10 1 × 10⁻⁴ কত -4 লিখতে পারছি। ওই জন্য আমি তখন বি নাম্বার দেখালাম 1 × 10⁻³ -4। বুঝে গেল কথা? পারবো? এখান থেকে MCQ আসবে আর পারতে হবে। তাহলে গেল গা। এবার দেখো শেষ আরেকটু জিনিস আছে, খালি আরেকটু এই টপিক থেকে আরেকটা জিনিস আছে। দেখো এবার হচ্ছে দেখো টার্ম পড়েছো বিক্রিয়ার ক্রম পড়েছো, নাম শুনেছো বিক্রিয়ার ক্রম, তাই না? খেয়াল করে দেখো এবার বিক্রিয়ার হারকে আবার এভাবে লিখে দেখো, ধরো এখানে ধরো এরকম আছে যে এ আছে, A + B, এরা বিক্রিয়া করে তৈরি করছে এরকম যে C + D এরকম তৈরি করছে। হ্যাঁ, তো বিক্রিয়ার হার আর, বিক্রিয়ার হার আরকে আমরা লেখা শিখলাম না আগে, যে 1/1 করে লিখতে পারবো আরকে। তো আরকে অন্যভাবে লেখা যায়, বিক্রিয়ার হার ধ্রুবক দিয়েও লেখা যায়। খেয়াল করে দেখো বিক্রিয়ার হার R = বিক্রিয়ার হার ধ্রুবক যখন তুমি কে লিখবে, ভালো কথা বুঝো, বিক্রিয়ার হার R = K × এভাবে যখন লিখতে হয়, মানে বিক্রিয়ার হারের মাধ্যমে যখন তুমি লিখবা বিক্রিয়ার হার, মানে বিক্রিয়ার হার ধ্রুবকের মাধ্যমে যখন বিক্রিয়ার হারকে লিখবা, তখন শুধু বিক্রিয়ক নিতে হবে। কী বললাম বলতো কথাটা? তখন শুধু বিক্রিয়ক, তখন কিন্তু উৎপাদ আসবে না। ভালো কথা বুঝো, মানে আগে যে আমরা আর বের করলাম একটু আগে যে R = 1 মানে del A/del T, এভাবে লিখতে পারবো না আগেরটা, ওটা কি ছিল শুধু ঘনমাত্রার মাধ্যমে লেখা ছিল, ঘনমাত্রা বাই সময় করে। এখন বিক্রিয়ার হারকে আরেকভাবে লেখা যায় বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে, বিক্রিয়ার হার ধ্রুবককে বলা হয় কত? কে। তাহলে বিক্রিয়ার হার R = K × এখন যখন তুমি কে এর মাধ্যমে লিখবে তখন কার মাধ্যমে লিখতে হবে? কেবল কার মাধ্যমে? বিক্রিয়কের মাধ্যমে। আগেরবার তুমি বিক্রিয়ক উৎপাদনের মাধ্যমে লিখতে পারতে, আর বিক্রিয়ার হার ধ্রুবক থাকলে তোমার কার মাধ্যমে লিখতে হবে? কেবল বিক্রিয়কের মাধ্যমে লিখতে হবে। তাহলে বলো বিক্রিয়ক এখানে কে? এ আর কত? বি। তাহলে বিক্রিয়ার হার R = K × এই জায়গায় থাকবে হচ্ছে কত? এ, আর এই জায়গায় থাকবে কত? বি। এই থাকবে কত? কে এ আর কত? বি। কথা ভালো বুঝো। এবার দেখো এ এর উপরে হচ্ছে কত? ধরো আলফা, আর বি এর উপরে হচ্ছে কত? বিটা। ভালো কথা, আমি লিখি তারপর বলছি কি লিখছি আমি, জায়গায় দেখো খেয়াল করো, এ আর বি না, তো A + B এই টার্মটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম। একসাথে আমি বলছি এটা কী জিনিস, বিক্রিয়ার ক্রম। এটা কথা খাতা লিখো, এটুকু খাতা লিখো, আমি বলছি এরপর কী বললাম লিখো। A + B = C + D লিখো আগে, R = K × A এর ঘনমাত্রা × B এর ঘনমাত্রা, আর পাওয়ারে দেওয়া হচ্ছে আলফা × বিটা, আর আলফা + বিটা মানে হচ্ছে বিক্রিয়ার ক্রম। এটুকু আগে লিখো, আমি বলছি এবার কী লিখলাম। তাহলে দেখো, তাহলে বিক্রিয়ার হারকে যখন আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের মাধ্যমে লিখবো তখন কার সাপেক্ষে লিখতে হবে বললাম বলতো? কেবল কি বিক্রিয়ক, উৎপাদের মাধ্যমে লেখা যাবে না। তাহলে এখানে বিক্রিয়ক আছে কি? A আর B আছে না? আছে। তাহলে A আর B এর ঘনমাত্রা লিখলাম এই জায়গায়। এখন কথা হচ্ছে বিক্রিয়কের ঘাতের সমানুপাতিক হয়। এখন বিক্রিয়কের কত ঘাতের সমানুপাতিক আমরা জানি না, এটা পরীক্ষালব্ধ ফলাফল, এটা তোমাকে বলে দিবে। ভালো কথা বুঝো আগে, দেখো আমি বলি আগে। ধরো আমি আরেকটা বিক্রিয়া নিলাম, এখানে নিলাম এরকম যে M, ধরো এরকম লেখা আছে যে 3M + ধরো লেখা আছে 2N, এরা তৈরি করছে ধরো P তৈরি করছে এরকম। তাহলে ধরো P তৈরি করছে এরকম, একটা বিক্রিয়া দেওয়া আছে। তাহলে এই বিক্রিয়ার হার লিখবে তুমি, এই বিক্রিয়ার হার কার মাধ্যমে লিখবে? বিক্রিয়ার হার ধ্রুবকের মাধ্যমে লিখবা। বিক্রিয়ার হার ধ্রুবকের মাধ্যমে লিখলে তুমি কে লিখবে আগে জায়গায়? তাহলে বিক্রিয়ক কে আছে বলো তো? M আছে একটা, আর কি আছে? N আছে। তাহলে তুমি এখানে M এর ঘনমাত্রা আগে লিখো, এই যে M এর ঘনমাত্রা আগে লিখো, তারপর তুমি এই জায়গায় কী লিখবা? N এর ঘনমাত্রা লিখবা। আর উপরে পাওয়ার যে আমি কত দিব সেটা আমি দেখে বলতে পারবো না, আমি সরাসরি বিক্রিয়া দেখে বলতে পারবো না যে পাওয়ারে কত দিব। কথা কি বুঝে গেছে না জানি? এটা একটা পরীক্ষালব্ধ ফলাফল, মানে কার ঘনমাত্রার বিক্রিয়কের কার সাথে কত ঘাতের সমানুপাতিক এটা তোমাকে ওরা বলে দিবে। কথা কি বুঝে গেল না জানি? তাহলে ধরো ধরলাম আমি যে এটা যে আলফা আর হচ্ছে কত? বিটা। তাহলে যদি আলফা আর বিটার ঘাতে যদি সমানুপাতিক হয় তখন আলফা + বিটা এটাকে একত্রে বলা হয় কত? বিক্রিয়ার ক্রম। এটা একত্রে কত হয়? বিক্রিয়ার ক্রম। বুঝুনি কথা কোনো? এখন ধরো আলফা আর বিটার মান দেওয়া নাই, জাস্ট এটা লেখা আছে দেখো যে R = ধরো এরকম লেখা আছে যে R = জাস্ট লেখা আছে যে K × এই যেরকম লেখা আছে দেখো, A লেখা আছে আর B লেখা আছে, এই লাইনটা লেখা আছে। তাহলে বলতো এই বিক্রিয়ার ক্রম কত হবে? 2, 1 আর 1 মিলে 2। আর ধর এই বিক্রিয়ায় দেওয়া আছে, বলছে এই বিক্রিয়ায় দেওয়া আছে দিয়ে বলছে এরকম যে R = K × এরকম বলছে, এই যে জাস্ট এটা বলছে। তাহলে বলতো এই বিক্রিয়ার ক্রম কত হবে? 1। মানে এই বিক্রিয়ার হারটা B এর ঘনমাত্রার উপর কি করে না? নির্ভরই করে না। বুঝুনি কথা কোনো? বা যদি এরপরে থাকতো এরকম, এই যে এই লাইনটা লেখা আছে, এই যে সমীকরণ এটাই যে তোমাকে এবার দিয়েছে যে আর হচ্ছে এটা, এবার লেখা আছে যে এরকম লেখা আছে। তাহলে বলো তো এটা দেওয়া আছে, এবার এই বিক্রিয়ার ক্রম কত হবে? 2 আর 1 মিলে কত? 3। এটা তোমাকে দেওয়া থাকে তোমাকে বুঝতে হবে যে বিক্রিয়ার ক্রমটা কত। বুঝে গেল কথা? এবার দেখো তোমাকে ধরো এই বিক্রিয়ার দিয়ে এই সম্পর্কটা দেওয়া আছে, স্কোয়ারটা নাই। এবার ভালো একটু কথা বুঝো তাহলে হবে। দেখো এবার স্কোয়ারটা দেওয়া নাই, মানে জাস্ট এই বিক্রিয়ার হার লেখা আছে এটা। এখন তোমাকে বলছে যে তুমি যদি উভয়ের ঘনমাত্রা দ্বিগুণ করো তাহলে বিক্রিয়ার হার কত গুণ বাড়বে, ব্যাপারটা বুঝো। তাহলে দেখো তুমি বলো তো তোমার কি আর এর সাথে এ সম্পর্ক কেমন? সমানুপাতিক। আর আর এর সাথে বি এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। এখন তুমি বলছো তুমি উভয়ের ঘনমাত্রা দ্বিগুণ করবে, তাহলে বিক্রিয়ার হার কত গুণ করবে? দ্বিগুণ কত? 4 গুণ। বুঝিনি কথা কোনো? এখন তুমি যদি এটা বলতে ধরো এখানে স্কোয়ার দেওয়া আছে, দিয়ে তো বলছে প্রথম কথা বলছে এই বিক্রিয়ার ক্রম কত? তাহলে কত হলো? 3 হলো এই বিক্রিয়ার ক্রম। এখন তুমি বল আবার তুমি উভয়ের ঘনমাত্রাকে দ্বিগুণ করেছো, আবার কি বলছো? উভয়ের ঘনমাত্রা দ্বিগুণ করেছো, তাহলে এইটাকে দ্বিগুণ করলে কত হবে? 4 হবে। আর একে দ্বিগুণ করলে 4 দুগুণ কত? 8 হচ্ছে। তাহলে 8 আসবে না সামনে? বুঝতে কথা তাহলে পারবো?
তাহলে আর ইকুয়াল টু তোমাকে একটা বিক্রিয়া দেওয়া থাকবে, বিক্রিয়া দেওয়ার পর তোমার বিক্রিয়ার দিকে তাকানোর দরকার নেই কোনো, কারণ ওটাতে কোনো কাজ নাই। আমি বিক্রিয়া থেকে কোনো হিসাব করতে পারি না। আমাকে ধরো এই আর সমান যে লাইনটা থাকবে এটা দেখে তোমাকে বুঝতে হবে যে কার মান কি। আর সমান সমান ধরো কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা, বা আরেকটা যদি বিক্রিয়ক থাকলে আরেকটা লিখতাম এই জায়গায়, দিয়ে আলফা পাওয়ার যা দেওয়া থাকবে এই দুটার যোগফল হচ্ছে কি বলবো আমরা, বিক্রিয়ার ক্রম। আর ঘনমাত্রা বৃদ্ধি করলে পারবো বের করতে। এবার তাহলে দেখো তারপরে যে আমরা বুঝাইছি কথা না, আবার বলো দুটাই কোশ্চেন দিচ্ছি, দাঁড়াও খেয়াল করে দেখো। তো দেখা হচ্ছে কোনটি একটা বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, বলছে বিক্রিয়াটির সঠিক হার সমীকরণ নির্দেশ করে। আগে আমরা অ্যানালাইজ করি একটু দেখো। তোমাকে এই বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটা গিভেন, এই বিক্রিয়া গিভেন দিয়ে তোমাকে বলছে যে বিক্রিয়ার হার সমীকরণ নিচের কোনটি। এক নম্বর আগে চেক করে দেখো যে মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু বি। ব্যাপারটা বুঝে দেখো। না আগে থামো, হইতেও পারে এটা দেখো। এই বিক্রিয়ার হার আমরা যে আর এর মাধ্যমে লিখতাম তখন কি লিখতাম বলতো, এর সাপেক্ষে কত লিখতাম, এটা লিখতাম না যে মাইনাস কত ডিএ বাই কত ডিটি লেখা যেত না, আর এর মাধ্যমে লিখলে যেত না, এর আর নির্দেশ করছে। এন দেখো তো এটা খেয়াল করে দেখো, এখানে বিক্রিয়কের মধ্যে আছে কি বলো, এ আছে আর বি আছে না, তাহলে তুমি কি এটাকে এই যে আর সমান সমান কে ইন্টু এই যে এ ইন্টু বি, এটাকে চাইলে লেখা যাবে না। তাহলে আলফার বিটা দিতে হবে, যেটার মান জানি না আমরা, বাইগুলো চেক করি, তারপর দেখবো যে এর মান আসলে 1 কিনা। অ্যান্ড বি নাম্বার আগে চেক করে দেখো, মাইনাস ডিবি বাই ডিটি সমান লেখা আছে বলতো যে কে ইন্টু কত এ বি এর কত স্কোয়ার। অ্যান্ড আমাকে বিক্রিয়ার মধ্যে বলা আছে বিক্রিয়ার ক্রম কত, বলা আছে কি, যদি বলতো যে বিক্রিয়ার ক্রম 2 তাহলে উত্তর হতো কোনটা, 1 নাম্বারটা। যদি বলতো যে বিক্রিয়ার ক্রম হচ্ছে কত 3 তাহলে উত্তর হতো কোনটা, 2 নাম্বারটা। যদি বলো বি এর জন্য হ্যাঁ -1/2 আসতো, তাহলে এটা ধরো হচ্ছে না। আমার কথা কি বুঝছো, মানে এখানে তো লেখা নাই কোনো জায়গায় যে এই বিক্রিয়ার ক্রম কত, লেখা আছে কোনো জায়গায় কি না, কিন্তু এই বিক্রিয়ার ক্রম আমি কত দেখতে পাচ্ছি বলতো 1 নম্বর অনুসারে কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। এই 1 নম্বর যে অপশনটা আছে সে অনুযায়ী বিক্রিয়ার ক্রম কত 2, আর 2 নম্বর অনুযায়ী বিক্রিয়ার ক্রম কত হচ্ছে 3, কিন্তু 3 আর এটা হচ্ছেও না। আবার এখানে কত লেখা হচ্ছিল 1/2 লেখা থাকতো, তাহলে বি এর সাপেক্ষে লিখলে এটা উত্তর হচ্ছে না। এটা খেয়াল করে দেখো, এখানে লেখা আছে ডিপি বাই ডিটি, পি এর সাপেক্ষে লিখছে ইকুয়াল টু কে ইন্টু পি টু দি পাওয়ার, পি এর সাপেক্ষে লিখি আমরা কি বিক্রিয়কের সাপেক্ষে লিখি বল, বাকি থাকে কোনটা, ডি নাম্বারটা। আর এটা ঠিক আছে দেখো, দেখো ডিপি বাই ডিটি সমান দেখা যাচ্ছে কি লেখা আছে কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা ইন্টু কত বি টু দি পাওয়ার বিটা। কারণ এখানে কে এর পাশে কাকে লেখা আছে বলো, কে না পি কে লেখা আছে। তা আমরা যখন বিক্রিয়ার হার ধ্রুবকের সাপেক্ষে লিখবো তখন কার সাপেক্ষে লিখতে হবে, বিক্রিয়ক। এখানে বিক্রিয়কের মধ্যে কি আছে, এ আছে আর বি আছে, এটা পি কি উৎপাদ হয়ে যাচ্ছে না, ওই জন্য এটা হবে না। বুঝিনি কথা কোনো, পারবো তাহলে? শুরু থেকে আমি বলি দেখো, সহজ জিনিস এটা, শুরু থেকে আমি বলছি সমস্যা নেই, শুরু থেকে দেখো। এদিকে খেয়াল করে দেখো, আমি বলি ধরো লেখা আছে এরকম, দেখো যে 2a প্লাস ধরো লেখা আছে এরকম যে 3b, একটা অ্যারো দেওয়া আছে, লেখা আছে এরকম যে c প্লাস d লেখা আছে, এটা ধরো লেখা আছে। তাহলে এই বিক্রিয়াকে যদি আমরা বিক্রিয়ার হার লিখতে চাই, হার ধ্রুবকের মাধ্যমে যদি বিক্রিয়ার হার লিখতে চাই কি লিখবো দেখো, তাহলে আমরা লিখবো যে আর ইকুয়াল টু কত লিখবো, আর ইকুয়াল টু কে লিখবো। এখানে বিক্রিয়ককে বলো এ আর বি বিক্রিয়ক, তাহলে তুমি এখানে লিখবা, তোমাকে এ লিখতে হবে আর কি লিখতে হবে বলো, বি লিখতে হবে। অ্যান্ড এ আর বি এর পাওয়ার যে তুমি কত দিবে সেটা তুমি বলতে পারবে না, এটা তোমাকে বলে দিবে না। তাহলে না বলতে পারলে তাহলে তুমি কি দিবে, আর নুন রাখো, এটাকে আলফা বিটা রাখো। আলফা প্লাস বিটাকে আমরা কি বলবো একসাথে, বিক্রিয়ার ক্রম বলবো যোগ করলে, এর বুঝা গেল। এবার দেখো খেয়াল করে দেখো, আর এই বিক্রিয়াটাকে যদি আমরা আর এর মাধ্যমে লিখতাম, মানে আগেরটা আর এর মাধ্যমে চাইলে আমরা কি লিখতে পারতাম বলতো, এই বিক্রিয়ার হারকে লিখতে পারতাম মাইনাস কত 1/2 ইন্টু কত যে ডিএ বাই ডিটি, এরকম লিখতে পারতাম না। তাহলে এই জিনিসটাই কি আর এর মান হচ্ছে না, তাহলে এই আর এর পরিবর্তে আমরা এটা চাইলে বসাতে পারবো না। ওটাই বলছে জায়গায় দেখো, যে 1 নম্বর অপশনটা খেয়াল করে দেখো আগে, একটা বিক্রিয়া দেওয়া আছে, তাহলে এই বিক্রিয়ার বলছে হার সমীকরণ নির্দেশ করে কোনটা, এই বিক্রিয়াটা হার সমীকরণ নির্দেশ করছে। তাহলে প্রথমটা দেখো অপশনটা মাইনাস ডিএ বাই ডিটি, হ্যাঁ ঠিক আছে, এই বিক্রিয়ার হার আর এর মান নির্দেশ করছে। আর ইকুয়াল এখানে লেখা আছে কে ইন্টু এ আর বি লেখা আছে, এখানে কোন জায়গায় লেখা আছে এই বিক্রিয়ার হার মানে বিক্রিয়ার ক্রম হচ্ছে 2 লেখা আছে কি, এখানে তো 2 বলছে আমাকে, তাহলে আমি কি নিব, এটা নিব না, কারণ নির্দিষ্ট করে বলে দেওয়া নাই। বি নম্বর অপশন দেখো, বি নম্বর অপশানে দেখো হার কত হয়েছে 3 হয়ে যাচ্ছে না, তাহলে 3 কে আমাকে বলা আছে, তাহলে এটাও হবে না। 4 নম্বর দেখো না, সি নাম্বার দেখো, সি নাম্বারটা হইতে পারতো, কিন্তু দেখো সি নাম্বারে আবার কি কার মাধ্যমে লেখা আছে, এটাকে পি এর মাধ্যমে লেখা আছে, পি কি উৎপাদ হয়ে যাচ্ছে। আমরা কি হার ধ্রুবক থাকলে কার মাধ্যমে লেখার কথা বললাম, বিক্রিয়ক, বিক্রিয়ক হলে কি এ বা বি লেখা, তাহলে হতে পারতো, একটা চান্স ছিল। বুঝিনি কথা এখনো। এন্ড 2 নম্বর অপশনে কি হচ্ছে দেখো, ডিবি বাই ডিটি মানে কত, বিক্রিয়ার হার আর না, এই আর কে তাহলে তুমি কে এর মাধ্যমে কি এ আর বি এর মাধ্যমে লিখবা, আর তখন কত আর এ আলফার বিটা দিবা, এই পারবো তাহলে। এরকম দেওয়া আছে, তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করবে এটা যে বিক্রিয়ার ক্রম কত, মানে মান টান দেওয়া থাকবে জিজ্ঞেস করে ক্রম কত, সবগুলো পারবো অ্যান্সার করতে, পারবো, ভেরি গুড। তাহলে এবার দেখো, তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, ওই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সমীকরণ দেওয়া আছে, এটা যে বিক্রিয়ার হার আর ইকুয়াল টু কে ইন্টু কত এ আর বি। তাহলে প্রথম কথা বলতে এই বিক্রিয়ার ক্রম কত হবে 2, তাই না। তারপরে দেখো বলছে যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, তাহলে 4 গুণ, দ্বিগুণ কত 4 গুণ হলো। জাস্ট যদি এখানে লেখা থাকতো এটা, যদি লেখা থাকতো এটা, তাহলে কত গুণ হতো বলো তো, তুমি উভয়কে আবার কি দ্বিগুণ করছো, তাহলে প্রথমটাকে দ্বিগুণ করলে কত 4 হবে, 4 দুগুণ কত হবে তখন 8 হবে,
কেন 6 হবে? আজব কথাবার্তা। তুমি এখানে এটা এটা কীভাবে আছে? গুণ আছে না? এইটা এটা কীভাবে আছে? গুণ আছে না? তুমি এখন যে দ্বিগুণ দ্বিগুণ বলছো কি 2 2 যোগ করে করছো? গুণ করে না, কারণ এর সাথে দেখো এর সাথে এটা একটা সমানুপাতিক সম্পর্ক না, এর সাথেও সমানুপাতিক, আবার কি এর সাথেও সমানুপাতিক না, এ আর পরস্পর গুণ আছে না? তাহলে তুমি এখানে কি 2 এর স্কোয়ার করবে, তারপরে কত ইন্টু 2 দিয়ে গুণ করবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে? 8। আর এভাবে ক্রম বলছিলাম, আলফা প্লাস বিটার মানটা কি? এই যে আলফা প্লাস বিটা, এটাকে আমরা কি বলছিলাম? ক্রম। আমি তো ক্রম দিয়েছিলাম, আমি বলছি এখন তাহলে এটার উত্তর কত হবে, মানে ঘনমাত্রা কত গুণ হবে। তোমাকে এখানে 2 দিয়ে জাস্ট জিজ্ঞেস করলো এই সেম প্রশ্ন, যে যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে, বলো। এটা ধরো, হ্যাঁ ঠিক আছে কথা, এটা যে বিভব গতিশক্তিতে হয় যে কত গুণ বৃদ্ধি পেলো, কিন্তু অপশনের মধ্যে কি আছে? হবে হচ্ছে 4 গুণ, তাহলে তুমি ওটাই দেখাবা। আমি বলি দেখো, আমি বলি সহজ জিনিস, সহজ জিনিস আমি বলি, সহজ জিনিস খেয়াল করে দেখো, আমি বলি দেখো, খেয়াল করো। তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে না, ওই বিক্রিয়া দেওয়ার কি বিক্রিয়ার হারও দেওয়া আছে, যে আর ইকুয়াল টু কত, কে ইন্টু কত, এ বি দেওয়া আছে, তাই কি না? প্রথম কথা বলতে এর পাওয়ার কত লেখা আছে? 1, আর বি এর পাওয়ার কত লেখা আছে? 1। তাহলে মানে এ যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়ার ক্রম কত? 2। এটা পেয়ে গেলাম এখান থেকে। এখন দেখো তোমাকে বলছে, এই প্রশ্নের মধ্যে বলছিল যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়, তার মানে তুমি কি বিক্রিয়ককে এ আর বি আছে না, তাহলে এরও দ্বিগুণ করবে, বিকেও দ্বিগুণ করবে। তাহলে একে যদি দ্বিগুণ করো, বিকে দ্বিগুণ করো, তাহলে 4 গুণ হচ্ছে না? এটার উত্তর কত? 4 হলো, শেষেরা। এবার যদি থাকতো জাস্ট এটাই, ওই বিক্রিয়া দেওয়া আছে, এখানে জাস্ট এটা লেখা আছে, এই স্কোয়ার লেখা আছে, এটুকু লেখা আছে। আবার সেম প্রশ্নই করতো তোমাকে, আবার বলছে এটা যে কী বলছে, যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি কত। এবার তো প্রথম প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতো যে বিক্রিয়ার ক্রম কত, উত্তর কত হতো? 3। বিক্রিয়ার ক্রম করলে 3 হতো। আর ক্রম বাদে এখন যদি জিজ্ঞেস করতো এটা, যে যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয় তবে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে কত গুণ, তাহলে প্রথমটা কি 2 এর উপরে 4 হতো, 4 দুগুণে 8। বুঝো নেই? পারবো? গেল, বিক্রিয়ার মেলা পড়ে ফেলেছি আমরা। আর আছে এখান থেকে না, বিক্রিয়ার হার নিয়ে আর কিছু নাই থাকার কথা। পারবো না তাহলে? হ্যাঁ, এবার খেয়াল করে দেখো একটু দেখাই। তাহলে বিক্রিয়ার ক্রম থেকে তোমার সব লাগবে না, হ্যাঁ, কিন্তু কিছু জিনিস লাগবে। এটা আমরা পড়ে ফেলেছি, আমি পড়াবো না, কিন্তু এখানে পড়ে ফেলেছি। এটা কেমন পড়ে ফেলেছি দেখো, খেয়াল করে দেখো। বিক্রিয়ার ক্রম মেইনলি আসে অনেকগুলো আছে, হ্যাঁ, মানে তোমার এই যে বিক্রিয়ার ক্রম যদি আমরা বলি, এই যে বিক্রিয়ার ক্রম, খেয়াল করে দেখো, বিক্রিয়ার ক্রম, তাহলে বিক্রিয়ার ক্রম মেইনলি হয় ধরো শূন্য ক্রম, এরকম হয় যে শূন্য ক্রম বিক্রিয়া, তারপর তোমার হয় প্রথম ক্রম বিক্রিয়া, তারপর হয় এরকম যে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তৃতীয় ক্রম বিক্রিয়াও হয়। তো ওগুলো লেখার দরকার নেই, তুমি কত সময় দেখো। তাহলে বিক্রিয়া মেইনলি হয় যে শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, হ্যাঁ। এর মধ্যে আমার লাগবে প্রথম ক্রম, আমার লাগবে কি বলতো, প্রথম ক্রম। কারণ দেখো আমি চ্যাপ্টার 9 পড়ি না ফিজিক্সের মধ্যে, ওই যে পড়ি না যে n = n0, তেজস্ক্রিয় বিক্রিয়া। তেজস্ক্রিয় যেগুলো বিক্রিয়া হয় সবগুলোই হচ্ছে কি প্রথম ক্রমের হয়। কি বললাম বলতো, তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো সবগুলো কি হয়, প্রথম ক্রম বিক্রিয়া। ওই যে তুমি সূত্র শিখলে এরকম দেখো তো, যে n = এই যে n0, n = n0 ইন্টু কত মাইনাস ল্যামডা ইন্টু টি। তারপরে শিখেছিলে যেরকম যে t12, এই যে t12 = এই যেটা 0.693 বাই কত ল্যামডা = 0.693 ইন্টু টাও, এরকম। তো এখান থেকে প্রশ্ন করলে ওর প্রথম ক্রম বলে যায়। তাহলে প্রথম ক্রম হলে প্রথম ক্রমের জন্য আমরা যে চ্যাপ্টার 9 এই সূত্র শিখেছিলাম সবগুলো অ্যাপ্লাই করতে পারবো। বুঝিনি কথা কোনো? পারবো তাহলে? আমরা দেখি আর কেমনে আসবে এই জায়গায়, দেখো তাহলে এটা আগে এই জায়গায় খেয়াল করে দেখো। আমরা ক্রম বলতে দেখো যে কী বলতো, প্রথমটা হচ্ছে কি শূন্য ক্রম, তারপরে কত প্রথম ক্রম, আরেকটা হচ্ছে কি দ্বিতীয় ক্রম। তাহলে শূন্য ক্রম হলে দেখো যে কে এর সাথে কেউই নাই, কারণ এর উপরে কি 0 লেখা ছিল। এখানে যে বিক্রিয়কটা ছিল, বিক্রিয়কের এই যে বিক্রিয়কের উপরে কত 0 লেখা আছে, শূন্য ক্রম, তাই ওই জন্য আলটিমেটলি কি জাস্ট r = কত কে হয়ে গেছে। আর দেখো প্রথম ক্রম কেমন বুঝলাম, দেখো এই যে এখানে কী লেখা আছে বলো, এই জায়গায় লেখা আছে কত, যে r ইন্টু কত, এই যে কে r = কত, কে ইন্টু কত, এই লেখা আসলে এর উপরে কত 1 আছে, ওই জন্য প্রথম ক্রম হচ্ছে। আর পরেরটা দেখো যে r = কত, কে ইন্টু কত, a² লেখা আছে, ওই জন্য দ্বিতীয় ক্রম হলো এটা। এখন তো এখানে মনে রাখতে হবে কি, মনে রাখতে যাচ্ছে এটা যে শূন্য ক্রম যদি হয় তাহলে শূন্য ক্রমের বিক্রিয়াটা কি। এই দেখো শূন্য ক্রমের বিক্রিয়াটা হচ্ছে একটা মনে রাখবে এরকম, দেখো আমরা দেখো এই যে হাইড্রোজেন আর ক্লোরিন এরা বিক্রিয়া করে, দেখো যে HCl তৈরি করে, ইভির উপর দেখো আমরা অর্গানিকের মধ্যে প্রথম বিক্রিয়া পড়ি এটা, অ্যালকেনের বিক্রিয়া পড়ি এটা, তাই না। মানে অ্যালকেন বলছে CH4 থাকতো ওই জায়গায়, কিন্তু এখানে কি আছে বলতো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন প্লাস ক্লোরিন এই আলোর উপস্থিতি বিক্রিয়া করে কি HCl তৈরি করে। জাস্ট মনে রাখবে যে শূন্য ক্রমের উদাহরণ হচ্ছে কোনটা, এইটা, এটা বই দেওয়ার জন্য শিখতে হবে যে শূন্য ক্রমের উদাহরণ হচ্ছে কোনটা, এইটা। তারপরে দেখো আরেকটা জিনিস মনে রাখবে কি, যে শূন্য ক্রমের প্রথম ক্রমের আর দ্বিতীয় ক্রমের এককগুলো মনে রাখতে হবে, হারের একক, মানে কে এর এককটা। শূন্য ক্রম বিক্রিয়া যদি হয় তখন হার ধ্রুবক কে আসে না, এই কে এর এককটা মনে রাখতে হবে। দেখো তাহলে শূন্য ক্রম যদি হয় তাহলে তখন কে এর একক কী হবে বলো তো, মোল পার লিটার পার কত সেকেন্ড, কারণ দেখো বিক্রিয়ার হার আর এর একক হচ্ছে কি মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে কে এর একক কি তাই হবে।
বা তুমি এটা বের করতে পারবে, কোনো ব্যাপারই না। দেখো তুমি যদি বলে প্রথম ক্রম বিক্রিয়ার তুমি কি বলে হার ধ্রুবকের মানটা বের করো, দেখো প্রথম ক্রম দরকারই নাই। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক মানে ল্যামডার মান চাচ্ছে, ল্যামডার একক। প্রথম ক্রম মানে এই যে প্রথম ক্রম মানে আমরা যে ফিজিক্স যা শিখেছি তাই, প্রথম ক্রম বিক্রিয়া যেটা সূত্রগুলো শিখেছিলাম আমরা টি হাফ দিয়ে ওগুলাই, তো ওখানে ল্যামডার একক আমি তো পড়াচ্ছি তোমাদের, ওখানে ল্যামডার একক কী হবে তো পার টাইম হয় না, পার টাইম হয়, তো ওই জন্য একক কী বলতো পার কত সেকেন্ড। আর যদি দ্বিতীয় ক্রম হয়, দ্বিতীয় ক্রম হলে কী হবে লিটার পার মোল পার সেকেন্ড, তুমি বের করতে পারবে কেমনে। দেখো আর একক কী হবে বলো, আর একক কী হবে, আর এখানে মোল পার কি লিখবে, লিটার পার কি লিখবে সেকেন্ড লিখবে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত লিখবে কে ইন্টু কত এর স্কোয়ার। তাহলে এ মানে কি এই জায়গায় কী আছে বলো তো, এই জায়গায় আবার কী লেখা আছে যে মোল পার কত লিটার লেখা আছে না, ঘনমাত্রা তাই, এর উপর আবার কত স্কোয়ার, বুঝিনি কথা কেন। এখান থেকে মানটা বের করতে না, এখান থেকে ভাগ করে দেবে পাশে যে তোর কাটাকাটি করে যা থাকবে তাই এটা বের হয়ে যাবে এখান থেকে। তাহলে তোমার এখান থেকে মেইনলি লাগবে যে শূন্য ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণগুলা, যে কোনটা কোন ক্রম বিক্রিয়া। আর এখানে দেখো সুন্দর করে লিখে দেখো সকল তেজস্ক্রিয় পদার্থের ভাঙন, এটা কোন বিক্রিয়া বলো তো, এটা কোন ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, সুন্দর করে। তারপরে মানে তিনটে, তারপরে যে হাইড্রোজেন আয়োডিনের দ্বিতীয় ক্রম হচ্ছে, নাইট্রোজেন ভাঙে যে এনো আর অক্সিজেন রয়েছে এটাও দ্বিতীয় ক্রম বিক্রিয়া। শুধু তোমাকে শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণগুলো মনে রাখা লাগবে, এককগুলো মনে রাখা লাগবে যে কে একক কত, হার ধ্রুবকের এককগুলো কোনটা। আর লাস্ট একটা জিনিস কি, ওই যে ক্রম তুমি কেমন বের করতে পারবে এটা পারবো, তাহলে এটুক বলো কোনটা। হ্যাঁ পড়ে নেবে ওখান থেকে, পারবো তাহলে গেল। তাহলে পরে যাই আমরা, তাহলে দেখো তাহলে আমাদের কাহিনী শেষ, শেষ বলতে শুরু হয়নি এখনো। দেখো তাহলে প্রথম ক্রম যদি বলে, তাহলে প্রথম ক্রমে আমরা যা টি হাফ ইকুয়াল লিখতে পারবো না, জানি না আমরা এটা টি হাফ ইকুয়াল লিখতে পারবো এটা, তারপরে এটা সম্পর্কে লিখতে পারবো, তারপরে যে এন ইকুয়াল টু এন নট, আমরা ফিজিক্স অনেকগুলো ম্যাথ করেছি না, আমি বলছি এটা, তাহলে খেয়াল করে দেখো এটা পারি কিনা। দেখো তো দেখো তোমাকে বলছে কোনো প্রথম ক্রম বিক্রিয়ায় অর্ধায়ু 5 মিনিট হলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান কত। তাহলে অর্ধায়ু মানে কার মান দেওয়া আছে বলো তো, টি হাফ। অর্ধায়ু তার মানে তোমার কার মান দেওয়া আছে, অর্ধায়ু মানে কার মান দেওয়া আছে টি হাফ। তাহলে টি হাফের মান তোমাকে কত বলছে বলো তো, যে 5 কত মিনিট, অর্ধায়ুর মান দেওয়া আছে কত 5 মিনিট। আর বলতেছে কি তোমাকে যে হলে বিক্রিয়াটির কি হার ধ্রুবক লাগবে। হার ধ্রুবক বলতে এখানে কার মান বুঝাচ্ছে বলো তো, ওই ল্যামডার মানটা, তাই না। তাহলে আমরা কী সম্পর্কে জানি যে টি হাফ ইকুয়াল টু কি জানি, যে টি হাফ ইকুয়াল টু কি জানি বলো 0.693 ইন্টু কত ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখবো যে 0.693 বাই নিচে কত আসবে বলো, নিচে আসবে কত টি হাফ। তাহলে ভাগ করো এবার, তাহলে 0.693, যে 0.693 বাই টি হাফ, টি হাফ হচ্ছে কত 5 মিনিট, 5কে রাখলাম এই জায়গায়, তাই না। তাহলে 5কে রাখলাম, তাহলে দেখো 5কে রাখলে কি হচ্ছে অ্যান্সার 5 মিনিটে দেওয়া আছে এটাকে, তো এটাকে সেকেন্ডে নিই, সেকেন্ডে কী বলবো তো 5 দিকে গুণ করবো এটাকে বলো 60, তাহলে 500 কত হচ্ছে 30, তাহলে কি 0.693 বাই কত হচ্ছে বলো তো 5 6 30, তাহলে 30 আর একটা কত 0, তাই না। এরপর একটু কেমনে ক্যালকুলেশন করবো, বিক্রিয়াটির, তাহলে দেখো এটা কি 6 9 3, তাই না। বাই চাইলে তুমি কি লিখতে পারবে, এই যে 3 তারপরে 3টে 0, এরপর কি 3টে 0 আসবে না, এরকম হবে না। এই যে দশমিক আমি নিচে পাঠালাম, তাহলে আমার কি 3টে 0 আসবে এর পাশে, তাহলে এটা আসলে এবার কারাগারি করবো কেমন বলো দেখি, বলো বলো বলো। তাও ভাই ছোটো করি না আমরা আগে, দেখো তাহলে 0 পয়েন্ট কত লেখা আছে 693 লেখা আছে না, এটাকে 3 ভাগ করলে কত হবে আনুমানিক বলো, তাহলে পয়েন্ট কত আসবে 202, তারপরে আসবে 3, তারপরে আসবে কত 1 আসবে, আর ডিভাইডেড বাই কত যে 2 ইন্টু, তুমি 3 ভাগ করলে এটাকে 3 বিশং 60, তাই না। তো 5 বিশং আবার 100 হচ্ছে, তাহলে 0.331 ডিভাইডেড বাই 5 দুগুণে 100, 100 হবে এটা। 100 হলে তুমি কি লিখবে যে 231 বাই আবার কি আসবে যে 100 আর কয়টা 0 আসবে 3টা, 1 2 3 3টে 0 আসলো, তার মানে যা হচ্ছে কত বলতো যে পয়েন্ট, এই জায়গায় ছিল পয়েন্ট, তাহলে পয়েন্ট দিন আর, তাহলে 200 কত যে 31 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 3 আর 2 5, কঠিন হয়ে গেল। দাঁড়াও কী দরকার আপনার বলেন, কোন ভাই কি করবে, টেবিলে যে ডয়ারটা আছে না, ওই ডয়ারে 2 নাম্বার ডয়ার আছে বাম দিকে, টেবিলে বসলে যে ডয়ার থাকে ওর 2 নাম্বার ডয়ার আছে, দুটোই আছে। আমি বলি দেখো তোমার তো ক্যালকুলেশন করতে পারে তাই না, যে 0.693, তাই না, বাই তুমি কী করবে যে 5 ইন্টু কত 60 করবে এটা, তাই কি না, তাহলে খেয়াল করে দেখো, তারপরে দেখো
তাহলে 0.693 বাই 5 6 কত হচ্ছে 30 হচ্ছে না, আর একটা 0 আসছে জায়গায়, তাই কি না? এখন দেখো তুমি কাটাকাটি করলে কী হবে দেখো তো, এই যে 5 6 30 ছিল না, এই যে এখান থেকে দেখো একটু খেয়াল করে দেখো, এটাকে 5 × 60 লিখি, এখানে দেখো এটা বলছে এরকম, এরকম 3 ভাগ করবা, তাহলে 3 ভাগ করলে এখন কী থাকছে, পয়েন্ট থাকছে, 2 থাকছে, 3 থাকছে, আর কী থাকছে 1 থাকছে, তাহলে 3 ভাগ করলে নিচে 3 ভাগ করো, তাহলে 3 বিষম কত হয় 60 হচ্ছে না, তাহলে নিচে তুমি কত বলে দেখো, উপরে কী থাকছে দেখো, উপরে থাকছে পয়েন্ট কত 2 3 1, আর নিচে কী থাকছে 5 বিষম কত 100 না, এটুক। এবার দেখো এই যে 0.231, এটা কিন্তু আমরা লিখি হবে যে 231, তাহলে নিচে কত লিখতে হবে আমাকে, আগে থেকে 100 ছিল থাক, আর 3টা কত 0 আসবে, তাহলে 3টা 0-র জন্য এই যে 1টা 2টা 3টা 0 লিখলাম। এবার সহজ আছে না, এবার সহজ করে দেখো 231 ইন্টু কত 10 টু দি পাওয়ার কয়টা 0 হচ্ছে 5টা 0, 10 টু দি পাওয়ার কত -5 লিখবো, বুঝিনি এবার কথা কোনো, 10 এর কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, তাহলে উত্তর কোনটা হচ্ছে বলো তো, 2 ঘোরা গেলে কি পাওয়ার 2 ঘর কি বাড়বে, তাহলে বি নম্বর উত্তর। কি তুমি করবে ভাই, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই, তুমি পারলেই হবে, বলো হ্যাঁ পারলেই হবে, সমস্যা নাই, পারবো না এটা, পারবো। তারপরে দেখো এই দেখো এটা দেখো, বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ায় অর্ধায়ু 28 সেকেন্ড, বলছে কত সময় বিক্রিয়কের 1/8 অবশিষ্ট থাকবে, এটা পারি না, 1/8 আসতে কয়টা অর্ধায়ু লাগে বলো তো, 1/8 আসতে কয়টা অর্ধায়ু লাগে বলো, এক্স, তাহলে এক্স বাই কত 2, তারপরে হচ্ছে কত এক্স বাই কত 4, তারপরে হচ্ছে কত এক্স বাই কত 8, তাহলে অর্ধায়ু লাগলো কয়টা, একটা 2টা কয়টা 3টা পরিমাণ অর্ধায়ু লাগবে, তাহলে 3টা অর্ধায়ু তাহলে কী গুণ করবো বলো তো, 28কে কত 3 দিয়ে গুণ করবো, তাহলে 28 ইন্টু কত বলো তো 3, 28 গুণ করলে কত হয় 84, তাহলে 84 সেকেন্ড, শেষ। পারবো না, ভেরি গুড। তারপরে দেখো গেল এটা, এবারে আমরা পড়ি দেখো, পারবো, এটি হলো। দেখো তোমাদের শীতের মধ্যে আরও কিন্তু প্রবলেম আছে কয়েকটা, দেখো দেখো এরকম প্রবলেম আছে বিক্রিয়ার হার বের করাটা, দেখো তুমি হচ্ছে যেমন হচ্ছে তোমার এই যে এরকম দেখো, এই যে 27 নাম্বার তো আমরা করলাম এখনই, দেখো এই যে 28 29, তারপরে এই যে 30, 28 29 30, তারপরে 25 26, তারপরে তোমার এই যে 24, দেখো এই যে এরকম প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো 24 নাম্বার 23 নাম্বার, 23 থেকে একদম ধরো তোমার 30 পর্যন্ত, দেখো 23 নাম্বার কোশ্চেন থেকে 30 নাম্বার প্রশ্ন পর্যন্ত, দেখো 23 24 25 26 27 28 29 30, এগুলো একই টাইপের, যেগুলো পড়লাম আমরা বিক্রিয়ার হারটার এখান থেকে, তাহলে বাসায় গিয়ে পুরোটা সলভ করবে ধীরে ধীরে, দেখবে পারতেছো, বুঝা গেল কি, তুমি পাওনি, তুমি কখন আসলা, নাও এবারে দিকে দেখো, তুমি নিজে করবে, তোমাকে বুঝলাম না আমি, তোমার কাজ হচ্ছে শীতের কাজ কি, তুমি আগে যাই একদিন করবে নিজে নিজে, তারপরে না পারলে আমাকে বলবে, আগে নিজে চেষ্টা করবে আগে। এবার দেখো তোমাকে বলছে রাসায়নিক সাম্যাবস্থার পড়বো আমরা, তাহলে দেখো আগের টপিক থেকে তাহলে কি রিটেন আসতে পারে ওখান থেকে, যে ম্যাথগুলো করলাম আমরা ওই টাইপের রিটেন আসতে পারে, গেল। এবার দেখো রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থার জন্য কোন বিক্রিয়া লাগে বলো তো, একমুখী নাকি উভমুখী, উভমুখী বিক্রিয়া আমরা জানি গেলা যে উভমুখী বিক্রিয়া কীভাবে একমুখী করা যায়, তাই না? তাহলে বলতো প্রকৃতপক্ষে সব বিক্রিয়া হচ্ছে কি উভমুখী না একমুখী, প্রকৃতপক্ষে সব বিক্রিয়া হচ্ছে কি উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া বলতে কিছু হয় না, প্রকৃতপক্ষে সব বিক্রিয়া হচ্ছে উভমুখী, মানে যেরকম যে এ প্লাস বি এরা বিক্রিয়া করলে তোমার কি যে সি আর ধরো ডি তৈরি করছে, একইভাবে সি আর ডি যুক্ত করেও কি আবার এ আর বি তৈরি হতে পারে, প্রকৃতপক্ষে সব বিক্রিয়া হচ্ছে কোন বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, কিন্তু শর্ত সাপেক্ষে, মানে ধরো দেখা যায় যে কন্ডিশনে বিক্রিয়াটা হয় ও একমুখী হয়ে যাচ্ছে, মানে এর বিক্রিয়া করে গ্যাস তৈরি করলো, একটা কঠিন তৈরি করলো, অ্যান্ড গ্যাসটা ধরে উড়ে যাচ্ছে, তাহলে ওকে তো পাচ্ছি না, যদি আমরা বদ্ধ পাত্রের মধ্যে করতে পারতাম তাহলে আবার কি উভমুখী হতো এটা এরকম, তাহলে প্রকৃতপক্ষে সব বিক্রিয়া হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া দেখো এই যে এ প্লাস বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে, এই বিক্রিয়ার নাম কি বলতো, সম্মুখমুখী বিক্রিয়া। এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে না, এই বিক্রিয়া যে এ প্লাস বি বিক্রিয়া করে তৈরি করছে সি প্লাস ডি, এর আমরা কোন বিক্রিয়া বলছি, সম্মুখমুখী বিক্রিয়া। একইভাবে সি আর ডি যোগ করে কি তৈরি হচ্ছে এ আর বি তৈরি হচ্ছে, এটা আমরা কি বলবো পশ্চাৎমুখী বিক্রিয়া, জানি আমরা এটা সম্মুখমুখী বিক্রিয়া আর কি পশ্চাৎমুখী বিক্রিয়া। রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝাচ্ছে, যে উভমুখী বিক্রিয়া যখন কি হয় পশ্চাৎমুখী বিক্রিয়া আর সম্মুখমুখী বিক্রিয়ার হার কি থাকে সমান থাকে, ওই অবস্থাটা আমরা কি বলছি রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে তোমার কোন রিটের মধ্যে জিজ্ঞেস করে সুন্দর করে যে রাসায়নিক সাম্যাবস্থা কি, তা লিখতে পারবো না। রাসায়নিক সাম্যাবস্থা মানে কি, যে উভমুখী বিক্রিয়ায় যখন কি হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়ে যায় সমান হয়ে যায়, তাহলে এই অবস্থাকে আমরা কি বলবো রাসায়নিক সাম্যাবস্থা বলবো, তাই না? আর একটা প্রশ্ন দেখো তোমরা সিকিউ থেকে পড়তে এখন আমরা আসতো, এখন রিটেন আসবে আবার বলবে এরকম, বলে না যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা ব্যাখ্যা করো, এটা কিন্তু মানে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তাহলে কি লিখবো ব্যাখ্যাটা বলতো,
তোমাকে বলবে এরকম রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, ব্যাখ্যা করো। তাহলে বলো কী করবো বলো তো এটাতে? পারবা বলতে পারবে না? আমি বলে দেবো, বলো পারো তাই না? তাহলে তারপরে যাই। হ্যাঁ, কারণ মানে বাইরে থেকে দেখো মানে রাসায়নিক সাম্যাবস্থায় কী হয়, সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কী থাকে, সমান থাকে। তো বাইরে থেকে দেখে মনে হয় যে কী হচ্ছে না, কোনো বিক্রিয়াই হচ্ছে না, কিন্তু প্রকৃতভাবে কি বিক্রিয়া চলতে থাকে, কিন্তু কি সমান হয়। এই যে হারে উৎপন্ন মানে শেষ হয়, ওই হারে আবার কী হয়, তৈরি হয় অপোজিটে। তো ওই জন্য বিক্রিয়ার হারটা কী থাকে, সমান থাকে। ওই জন্য কি রাসায়নিক সাম্যাবস্থা কি একটা গতিশীল অবস্থা, কারণ বিক্রিয়া কি চলতে থাকে। তাহলে রাসায়নিক সাম্যাবস্থার মেন অনেকগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে মেন 4টা বৈশিষ্ট্য হচ্ছে। প্রথমটা হচ্ছে কি সাম্যের স্থায়িত্ব, মানে কি থাকে সাম্যাবস্থা আসার বা কি এর স্থায়ী হয়ে যায়। তারপরে হচ্ছে কি উভয় দিক থেকে সুগমতা, মানে তুমি এদিক থেকে গেলেও যা পাবে, এদিক থেকে গেলে তাই পাবা তাই। আর বিক্রিয়ার অসম্পূর্ণতা, মানে উভমুখী বিক্রিয়া কি হয় না, সম্পূর্ণ হয় না কখনো, এটা কি চলতেই থাকে। আর লাস্টে হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা, মানে প্রভাবক চাইলে তোমার সাম্যাবস্থার কী করতে পারে না, কোনো পরিবর্তন ঘটাতে পারে না। প্রভাবক কী পারে না, সাম্যাবস্থার কী করতে পারে না, কোনো পরিবর্তন ঘটাতে পারে না। মানে তুমি প্রভাবক দিলে সাম্যাবস্থান ডানে আসবে না বামে আসবে না, গেলে কোনো কিছু হবে না, এর উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই, এটা বলছে। এরপরে দেখো আমরা কী বলবো দেখো। তাহলে এই রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় যেরকম সমসত্ব সাম্যাবস্থা, আরেকটাকে বলা হয় অসমসত্ব সাম্যাবস্থা। তাহলে সমসত্ব মানে কি, সমসত্ব মানে হচ্ছে ধরো একটা বিক্রিয়া থাকবে যেরকম, দেখো খেয়াল করো, এই যেরকম এ প্লাস বি আছে, একটা উভমুখী অ্যারো আছে জায়গায়, তারপরে এই তৈরি করেছে সি প্লাস ডি তৈরি করেছে। এখন ধরো সবাই সলিড, এই যে এস এটাও সলিড, এটাও সলিড, ধরো এটাও সলিড, এটাও সলিড। তারপরে ধরো যেরকম হতে পারে, আবার ধরো এ প্লাস বি, তারপরে যে তৈরি করছে এরকম যে সি প্লাস ডি, এই ধরো গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। তার মানে যে কয়টা পদার্থ থাকবে সবার হচ্ছে কি ভৌত অবস্থা কি থাকবে, সেম থাকবে। বিক্রিয়ক উৎপাদ সবার কি থাকবে, ভৌত অবস্থা সেমই থাকবে। সবাই একোয়াস থাকলে সবাই একোয়াস, তখন আমরা কি বলবো সমসত্ব। আর অসমসত্ব কখন বলবো, যখন একটা আলাদা হয়ে যাবে, একটা বা দুইটা কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, যখন সবার ভৌত অবস্থা কি থাকবে না, সেম থাকবে না। বুঝছি না কথা? পারবো তাহলে? দেখো তারপরে তাহলে দেখো, তোমাকে বলছে নিচের কোনটি আয়নিক এবং সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ। আগে সমসত্ব খুঁজি। দেখো তো প্রথমটা দেখো, এই লেখা আছে সলিড গ্যাস গ্যাস, এটা কি সমসত্ব হবে? হবে না। তারপরে দেখো অ্যাকুয়াস অ্যাকুয়াস অ্যাকুয়াস, সমসত্ব আছে না? তারপরে চেক করো সলিড, এটা অ্যাকুয়াস, এটা হচ্ছে না। তো সলিড গ্যাস গ্যাস, এটা হচ্ছে না, এটা হচ্ছে। আর আয়নিক বলা হচ্ছে কেন বলতো, কারণ আয়নিক বন্ধন আছে না, পজিটিভ নেগেটিভ, ওই জন্য। পারবো তাহলে? সমসত্ব চিনতে পারবো, ভেরি গুড। তারপরে দেখো এবার হচ্ছে কি আমার লাস্ট লের নীতি, খুব ইম্পর্টেন্ট জিনিস, আর আসবে পরীক্ষা এখান থেকে। সব থেকে এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে প্রশ্ন হলে বেশি হয় যে লাস্ট লের নীতি থেকে। আরেকটা তোমার যে কেপি ইকুয়াল টু কেসি সম্পর্ক আছে না, যে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু মানে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেলেন, ওই সম্পর্ক থেকে আর এই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়। খেয়াল করে দেখো, তাহলে তোমাকে আগের বার যেমন বললাম যে রাসায়নিক সাম্যাবস্থা কি, এমন আরেকটা ইম্পর্টেন্ট সংখ্যা হচ্ছে যে লাস্ট লের নীতি লিখো। তোমাকে সুন্দর করে বলবে কিন্তু যে লাস্ট সাথে লের কি লিখো, নীতিটা লিখো। মনে আছে কারো? পরিচয় দিয়ে দিচ্ছিস নাকি? এটা তো 9-10 থেকে পড়া আছে। লাস্ট লের নীতি 9 থেকে পড়ার কথা না। লাস্ট লের নীতি কী বলে বলো তো, যে রাসায়নিক সাম্যাবস্থায় মানে একটি উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন যদি কী করা হয়, চাপ তাপ ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন কি হয়, তাপ চাপ ঘনমাত্রার পরিবর্তনজনিত ফলাফল কী হয়, প্রশমিত হয়। লিখো দিই খাতায়, লিখো লাস্ট সাথে লিয়ার নীতি। পারবে না লিখতে? না পারলে যে উপরে লেখা আছে দেখে দেখে লিখো, আর পারলে নিজেরটা লিখো। হয়েছে না লেখা? হয়েছে না? আর কত সময় লাগবে ভাই? তুমি কী পড়ো লাস্টের নীতিতে, মেনলি কী পড়ো বলো? পড়ো যে সাম্য অবস্থা কোন দিকে যাবে, তুমি একটা প্রভাবক চেঞ্জ করবে, তার কারণে সাম্যের অবস্থান কোন দিকে যাচ্ছে এটা বলছে, প্রশমিত করবে। মানে তুমি একটা জিনিস চেঞ্জ করে ফেলেছো,
ওটা তোমাকে কাপফারা দিতে হবে, ওই ডিফারেন্সিয়েশনে যেন আমরা কাপফারা দিই, ওই জন্য সাম্যের অবস্থানটা চেঞ্জ হয়। এটা বলছে প্রশমন করা। পারবো না তাহলে? এবার ধরুন আরেকটা জিনিস আগে পড়ে ফেলি। দেখো এটা হচ্ছে, দেখো তোমরা চিনো কিনা বলো আগে দেখি। বিক্রিয়া হচ্ছে তাপের প্রভাবের অনুযায়ী বিক্রিয়া হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এটা আমরা কি বলি? তাপ উৎপাদী বিক্রিয়া বলে কি তাপ হারি বলি। তাহলে খেয়াল করে দেখো, একটা হচ্ছে তাপোৎপাদী, তাই না? আরেকটা কি হচ্ছে বলো তো? আরেকটা হচ্ছে তাপ হারি। তাহলে বলো তাপ উৎপাদী বিক্রিয়া চিনার পরিচয়, মানে চিনবো কীভাবে, তাপ হারি বিক্রিয়া চিনবো কীভাবে? দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেল এইচ এই মানটা কেমন হবে বলো তো? এটা নেগেটিভ হবে। আর তাপ হারি বিক্রিয়ার জন্য ডেল এইচ এই মানটা কেমন হবে বলো তো? এই মানটা কী আসবে? পজিটিভ আসবে, তাই না? কোনটা? ওটা তো আমি নেগেটিভ লিখেছি, তুমি দেখতে ভুল করেছো তাই। এটা নেগেটিভ। তাই তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য নেগেটিভ, আর তাপ হারি বিক্রিয়ার জন্য হচ্ছে কি পজিটিভ। এটা ছাড়া আরেকটা চিনার উপায় আছে। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়। আর তাপ হারি বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া কী হয়? তাপের পরিমাণ হ্রাস হয়। তাদের এরকম লেখা আছে, এরকম ধরো লেখা আছে এরকম যে A প্লাস বি এই বিক্রিয়া করলো, বিক্রিয়া করে C প্লাস ডি তৈরি করছে, তাই না? দেখেন ধরো প্লাস লেখা আছে এরকম, তাপ প্লাস কি লেখা আছে বলো তো? তাপ লেখা আছে। তাহলে তাপ না লিখে ধরো তাপের পরিমাণটা দেওয়া আছে, ধরো 20 কিলো জুল বা 30 কিলো যেরকম লেখা আছে, তখন আমরা বুঝবো কি যে বিক্রিয়া কোন বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ তৈরি হচ্ছে তাই। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া চিনতে পারবো, আর তাপ হারি বিক্রিয়াও চিনতে পারবো, তাই না? এবার ধরতে আমরা তাপ এই প্রভাবটা আলোচনা করি। দেখো এটা বুঝাবুঝি কিছু আমরা ডাইরেক্ট মুখস্থ করবো, এখন এত বুঝাবুঝির টাইম নাই, আমরা মুখস্থ করবো সরাসরি। দেখো আমার মনে হয় আমার বিশ্বাস তোমরা এই দেশে তো মুখস্থ করেছো, কারণটা কেন হয় জানো না, এই খেয়াল করে আমি বলি। তাহলে তাপের প্রভাব মানে সাম্য অবস্থার উপর তাপের প্রভাব, ভালোভাবে কথাটা বুঝে দেখো, তাপের প্রভাব। তাহলে তাপের প্রভাবের জন্য তোমাকে প্রথমে কি দেখতে হবে যে বিক্রিয়া কি তাপ উৎপাদী নাকি তাপ হারি। আগে তুমি চেক করবে যে তাপ উৎপাদী নাকি তাপ হারি। আমরা প্রথমে ধরো তাপ উৎপাদীর জন্য বলতেছি, তাপ উৎপাদী একটা মনে রাখলে বাকিগুলো সোজা হয়ে যাবে। দেখো তাহলে তুমি ধরো বের করছো কার জন্য? তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তুমি যদি কী করো, প্রথম কথা দেখে যায় যে টেম্পারেচারকে যদি কী করো বাড়াও, কথা বুঝে দেখো, তাহলে বিক্রিয়াটা কেমন বলো তো? তাপ উৎপাদী। আর তাপ উৎপাদী বিক্রিয়া তুমি কী করতেছো? আবার টেম্পারেচার কী করছো? বাড়াচ্ছ। তাহলে সাম্যের অবস্থান কী হবে? ডান থেকে কোন দিকে আসবে? বামে আসবে। হ্যাঁ, তাহলে সাম্যের অবস্থান, তাহলে সাম্যের অবস্থান, তাহলে সাম্যের অবস্থান, তাহলে সাম্যের অবস্থান ডান থেকে বামে। তাহলে সাম্যের অবস্থান কী বলো তো? যে ডান থেকে কোথায় আসবে? বামে আসবে। তাহলে যদি আমরা উল্টা কাজ করি, বিক্রিয়াটা তোমার তাপ উৎপাদী আছে, আর তুমি কী করতেছো বলতো? টেম্পারেচার কী করছো এবার? কমাচ্ছ। তাহলে তাপমাত্রা কমলে কী হবে? সাম্যের অবস্থান কী হবে বলতো? যে বাম থেকে কোথায় যাবে? বাম থেকে ডানে যাবে। মনে থাকবে? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে সাম্যের অবস্থান কোন দিকে যায় বলতো? ডান থেকে কোন দিকে আসে? মানে তুমি এটা মনে রাখবে হবে যে তাপ উৎপাদী বিক্রিয়া কি তাপ তৈরি হয় অলরেডি, আর তুমি আবার তাপ দিচ্ছ, তাহলে উল্টা কাজ হবে। তাহলে কী হবে? ডান থেকে কোন দিকে আসবে? বাম দিকে আসবে। আর তাপ কমালে তখন কী হবে? বাম থেকে ডান দিকে যাবে। মনে থাকবে? তাহলে এবার নিজে লিখো দিই খাতায়, তাপ হারি হলে কী হবে? নিচে লিখো তাপ হারি লিখো। এবার 1 নাম্বার দাও। তাহলে টেম্পারেচার কমালে এবার কি সাম্যের অবস্থা বাম থেকে ডানে যাবে, আর টেম্পারেচার বাড়লে তখন ডান থেকে বামে আসবে, উল্টা কাজ। তাহলে লিখো তাপ হারিতে নিজে লিখো। তাপ হারি যদি হয় তাহলে টেম্পারেচার বাড়লে সাম্যের অবস্থান কী হবে? লিখেছো তুমি? শেষ। সাম্যের অবস্থান ডান থেকে বামে আসবে, আর তাপমাত্রা কমালে বাম থেকে ডানে যাবে। হয়েছে না? ঠিক গেল, তাপের প্রভাব গেল। পারবো তাহলে ব্যাখ্যা করতে তাপের প্রভাবটা? এবার দেখো চাপের প্রভাবের জন্য আমাদের কি দেখতে হবে বলো তো? যে বাম পাশে আর ডান পাশে কি মোল সংখ্যার পার্থক্য দেখতে হয়। আর কার মোল সংখ্যার পার্থক্য? গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য, তাই না? আমরা ডিলেনটা হিসাব করা শিখি আগে। দেখো অনেকগুলো বিক্রিয়া আছে আমার কাছে ডিলেন মান হিসাব করার জন্য, আমরা এখান থেকে শিখবো। এটা ডিলেনের মানটা হিসাব করা শিখবো আমরা এই জায়গা থেকে। দেখো এখানে মেলা কটা বিক্রিয়া দেওয়া আছে তোমাকে, অ্যান্ড প্রত্যেকের জন্য আমরা ডিলেন বের করা শিখবো। তাহলে দেখো প্রথমে 1 নম্বর বিক্রিয়া খেয়াল করে দেখো, ডিলেনের পরিচয় খেয়াল করে দেখো। যে ডিলেন, আমরা যে ডিলেন বের করবো এখন, এই যে ডিলেন, এই ডিলেনের পরিচয় হচ্ছে যে গ্যাসীয় উৎপাদ। কী বলছি কথাটা বলতো? যে গ্যাসীয় উৎপাদ, এই যে গ্যাসীয় উৎপাদ মাইনাস হচ্ছে কি বলতো? যে গ্যাসীয় বিক্রিয়ক। গ্যাসীয় উৎপাদ মাইনাস কি? গ্যাসীয় বিক্রিয়ক। কারণ দেখো তুমি চাপ বের করবে, চাপ কার উপরে? কঠিন বস্তুর উপরে চাপ প্রয়োগ করে লাভ আছে না। তাহলে চাপটা প্রয়োগ করতে কার উপর? গ্যাসীয় কোনো পদার্থের উপর। তাহলে ওই জন্য দেখো তো ডিলেন মান হিসাব করে আমরা কি? যে গ্যাসীয় উৎপাদ মাইনাস হচ্ছে কি? গ্যাসীয় বিক্রিয়ক। তাহলে দেখো 1 নম্বর বিক্রিয়া খেয়াল করে দেখো, 1 নম্বরের জন্য ডিলেন হিসাব করবো। তাহলে দেখো ডিলেন, তাহলে ডিলেন মানে কি বলতো? উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দিব। তাহলে বলো উৎপাদের মোল সংখ্যা কত?
2, আর বিক্রয়কের মোল সংখ্যা কত বলো তো 2, তাহলে এর ডেলের মান কত হচ্ছে 0। তাহলে প্রথমটার জন্য 0, তারপরে বলো 2 নাম্বারের জন্য ডেলের মান কত হচ্ছে বলো। দেখো 1 আর 2 কত হচ্ছে, 1 আর 1 কত 2, আর 2 থেকে আবার 2 বাদ যাচ্ছে, তাহলে আবার কত 0। তাহলে বলতো এই বিক্রিয়া কি তাহলে গ্যাসের চাপের প্রভাব আছে, আছে কি না, ওই বিক্রিয়ায় কি চাপের প্রভাব নাই। চাপের প্রভাবটা কি এখন বলে নি আমাদের, এখানে বলে নি দেখো। তাহলে চাপের প্রভাব লিখো দেখি খাতায়, চাপের প্রভাব, চাপের প্রভাব। তাহলে চাপ প্রয়োগ করলে সবসময় কী হবে বলো তো, যে উচ্চ মোল সংখ্যা থেকে কোন দিকে যাবে, নিম্ন মোল সংখ্যার দিকে সাম্যাবস্থা যাবে। এই কথাটা লিখো, চাপের প্রভাবটা নিচে লিখো যে চাপ বাড়ালে, চাপ বাড়ালে, চাপ বাড়ালে সাম্যাবস্থা, সাম্যাবস্থা, সাম্যাবস্থা উচ্চ, উচ্চ মোল সংখ্যা থেকে, উচ্চ মোল সংখ্যা থেকে নিম্ন মোল সংখ্যার দিকে যাবে। সংখ্যার দিকে যাবে, লেখা হয়েছে না, লেখা হয়েছে। এবার দেখো তাহলে 3 নাম্বার জন্য বলো দেখি এবার ডেলেন কত হবে। দেখো তাহলে এখানে কত আছে বলতো 4 আছে না, আর এখানে কত 1 আছে তাই না, 4 এর কত 5 হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, কারণ এটা কি বলতো সলিড না, আমরা কি সলিড কি নিব না। তাহলে এই উৎপাদের মধ্যে কত 4 আছে, আর বিক্রিয়ার মধ্যে এটা আবার বাষ্পের আবার কি সলিড, এখানে কত 4 লেখা আছে, তাহলে 4 4 বিয়োগ করলে কত 0 হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার জন্য ডেলের মান কত 0, তাই না। তাহলে বলতো এই বিক্রিয়ার উপর কি চাপের কোনো প্রভাব আছে না, এই বিক্রিয়ার জন্য আছে না, এর জন্য নাই, 3 এর জন্য কোনো চাপের প্রভাব নাই। এরপরে খেয়াল করে দেখো, তারপর এটা দেখো এই জায়গায় বলতো তাহলে ডেলের মান কত হচ্ছে, এখানে পাচ্ছি এবার, তাহলে ডেলের মান কত পাচ্ছি বলতো 1, এই 1 এর 2, 2 থেকে 1 বাদ দিব, তাহলে 1 পেলাম। এবার বলতো এই বিক্রিয়া যদি আমি চাপ দিই তাহলে কী হবে সাম্যের অবস্থান, এই বিক্রিয়ার জন্য আমি যখন এই বিক্রিয়া যদি এখন চাপ দিই তাহলে কী হবে, তাহলে এদিকে মোল সংখ্যা বেশি না, তাহলে চাপ দিলে ডান থেকে কোন দিকে যাবে, বাম দিকে। এখন যদি চাপ কমাও তাহলে উল্টা কাজ, তাহলে বাম থেকে ডান দিকে যাবে। এই তো এই প্রশ্নটা এভাবে করবে, এই বিক্রিয়া দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এই বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ Cl2 পাওয়ার জন্য কি করতে হবে, ভালো কথা বুঝো। তখন কী বলবো বলতো, এই বিক্রিয়া তোমাকে দেওয়া থাকবে, বিক্রিয়া দেওয়া থাকবে, দিয়ে তোমাকে বলবে যে এই বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ ক্লোরিন গ্যাস পাওয়ার জন্য কি করতে হবে। তাহলে ক্লোরিন গ্যাস পাইতে হলে কি তোমার সাম্যাবস্থান কি ওইদিকে সরাতে হবে, তাহলে বেশি পরিমাণ ক্লোরিন তৈরি হবে। তাহলে সাম্যাবস্থান এদিকে কখন আসবে, যদি তুমি কী করো চাপ কমাও, তাহলে তোমাকে চাপ কমাতে হবে, পারবো না তাহলে। তাহলে তারপরে দেখো, তারপরটার জন্য ডেলের মান কত হচ্ছে বলতো এর জন্য, তাহলে 1 আর 2 এ 3, 3 থেকে 2 বাদ দেবে, তাহলে আবার কত 1, আবার সেম কাহিনী, চাপ কোন দিকে যাবে পারবো বের করতে। তো এর জন্য বলতো ডেলেন কত হচ্ছে বলো, 2 থেকে 4 বাদ দিব, তাহলে এবার ডেলেনের মান কত -2, তাই না। তাহলে বলো তো এবার তাহলে ডেলেনের মান যদি -2, তাহলে এইদিকে 2 আছে, দিকে কত 4 আছে, তাহলে চাপ দিলে কি হবে, এই থেকে এদিকে আসবে, এইদিকে বামের মধ্যে কি ডেলেনের মানটা কি বেশি না, মোট কত আছে 4 আছে, আর বামে কত আছে 2 আছে, তাহলে তুমি চাপ দিলে কি হবে ডান থেকে গেছে বামে আসবে, না বাম থেকে ডানে আসবে সরি, আর চাপ কমালে কী হবে ডান থেকে কোন দিকে বাম দিকে যাবে। অ্যান্ড এই প্রশ্নটা দিয়ে বারবার বলে যে অ্যামোনিয়া উৎপাদনের মানে অ্যামোনিয়ার সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পাওয়ার জন্য কী করতে হয়, তাহলে এদিকে কী করতে হবে চাপ বাড়াতে হবে, পারবো না। তারপরে লাস্টের বাকি কটা হিসাব করতে পারবো। তাহলে এটার জন্য দেখো তো এটা কি সলিড, এটা কত গ্যাস, এটা আবার হচ্ছে কত সলিড, তাহলে বলতে এদিকে শুধু 1 আছে, তাই না। এটার জন্য আবার দেখো তো, হ্যাঁ তাহলে এটার জন্য ওই যে কেপি গ্যাসিফিকেশন লিখতে হবে একটু পরে, তখন আমরা দেখবো আবার এটা আবার লাগবে আমাদের কাজে না। কোশ্চেনগুলো সব তোমার শীটের মধ্যে আছে, সমস্যা নাই। দেখো তাহলে পারবো এটা, এটা বেশি দিকে, এখানে আমরা আবার কেপি গেছি লিখবো, ওই জন্য আমার স্লাইডে লাগবে, এই কয়টা বিক্রিয়ার জন্য আবার কেপি গেছি লিখতে হবে, ওই জন্য লাগবে এটা। দেখো তাহলে আমরা তাপের প্রভাব পারবো, আবার চাপের প্রভাব পারবো, আর ঘনমাত্রার প্রভাব কিছুই না, তুমি যে দিকে ঘনমাত্রা বাড়াবা সেই থেকে হলো তো উল্টো দিকে যাবে। ধরো তো এরকম লেখা আছে যেরকম এই যে এই যে ধরো এরকম বিক্রিয়াটা এরকম যে A + B এরা উভমুখী বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর তৈরি করছে C + D। এখন তুমি যদি ধরো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তাহলে কি এর উৎপাদের পরিমাণ বাড়বে, তাহলে সামনের অবস্থান কি বাম থেকে কোন দিকে যাবে, ডানে যাবে। আর এবার যদি তুমি করো উৎপাদের পরিমাণটা বাড়ো তাহলে কী হবে, ডান থেকে বাম দিকে আসবে। এখন যদি কমাও আবার, ধরো তুমি এবার কি এই বিক্রিয়কের ঘনমাত্রা কমাইতেছো, তাহলে এবার কী হবে সামনের অবস্থান ডান থেকে বাম দিকে আসবে। আর যদি আবার এটা কমাও তাহলে কী হবে, আবার বাম থেকে ডান দিকে যাবে, পারবো না তাহলে। তাহলে চাপ তাপ ঘনমাত্রার প্রভাব পারবো, পারবো। তাহলে চাপের প্রভাবটা থাকবে কখন বলো, যখন কি মোল সংখ্যার কি পার্থক্য থাকবে তখন। আর চাপটা কোন দিকে হবে, চাপ প্রয়োগ করলে সামনের অবস্থান সবসময় কোন দিকে, উচ্চ মোল থেকে নিম্নর দিকে। আর তাপ উৎপাদী বিক্রিয়া হলে তাপমাত্রা বাড়লে কোন দিকে যাবে, ডান থেকে কোন দিকে, বাম দিকে। আর তাপমাত্রা কমালে কি বাম থেকে ডান দিকে।
আর তাপহারির ক্ষেত্রে কি উল্টা কাহিনী, তাই না? পারবো আমরা? তাহলে দেখো আর সেই জায়গায় টু 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 এটা বললাম, তাই না? এটা কোশ্চেন দেখিনি তারপরে আসছি। তাহলে প্রথমে দেখো তো, বলছে বিক্রিয়ার সাম্যের উপর কোনটির প্রভাব নেই। তাহলে বলছে চাপের প্রভাব আছে না সাম্যের অবস্থার উপর, আবার কি ঘনমাত্রা আছে, তাপমাত্রা আছে, প্রভাবকের নাই। কি প্রভাবকের কোনো প্রভাব নেই, এই প্রভাব নেই। তারপরে দেখো 2 নম্বরে দেখো, তারপরে কোশ্চেন বলছে তোমাকে যে 2s2 + O2 SO3 তৈরি করছে প্লাস তাপ। তাহলে কী দেওয়া আছে বলতো? তাপ দেওয়া আছে। তাহলে এই বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়াটা। তারপর প্রশ্ন কি বলছে বলো? তাপমাত্রা হ্রাস করলে এই বিক্রিয়ায় কি ঘটবে? এটা পারবে না, এটা পারবে না, এটা পারবে না। দাঁড়াও, আগে জায়গায় আসি, করে আবার পরে আসছে আবার। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো এই জায়গাটা, আগে খেয়াল করে দেখো, আমি বলি। দেখো তোমাদের বইয়ে এই 2টা সমীকরণ আছে, শর্টের বাইরে আছে কিন্তু প্রশ্ন আসছে অলরেডি। হ্যাঁ, ভালো কথা বুঝে দেখো। একটা প্রশ্ন আছে এরকম যে ভ্যান টপের সমীকরণ, একটা আছে কি ভ্যান টপের সমীকরণ যেটার মাধ্যমে কি ডেল এইচ লাগে, আরেকটা সমীকরণ আছে আরএনএসের সমীকরণ যেখানে সক্রিয়ণ শক্তি লাগে। নাম শুনে এখানে সক্রিয়ণ শক্তি কী জিনিস বলতো? একটা বিক্রিয়া শুরু হওয়ার জন্য মিনিমাম যে পরিমাণ কি শক্তির প্রয়োজন তাকে কী বলে? সক্রিয়ণ শক্তি বলে। তাহলে বলতো সক্রিয়ণ শক্তি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম হওয়া ভালো। মানে তোমাকে বলতে ধরো একটা বলছে এরকম যে একটা বিক্রিয়ার, দাঁড়াও আগে শুরু থেকে বলি, এটা পরে বলতে থাকি, এটা দেখো। দেখো প্রথম কথা তোমাকে সরাসরি বলি প্রশ্নের মধ্যে যে ভ্যান টপের সমীকরণ লিখো। তোমাকে সরাসরি বলবি হবে যে ভ্যান টপের কি লিখো, সমীকরণটা লিখো। তাহলে তোমাকে এই লাইন লিখতে হবে যে লন কেপি ইকুয়াল টু হচ্ছে কত? -ΔH/RT প্লাস কত? ধ্রুবক। এই লাইনটা তোমার লেখা লাগবে, আমি এটাকে লিখে দেখো পরের পেজে। তোমাকে সরাসরি বলবে ভ্যান টপের সমীকরণ লিখো। তাহলে ভ্যান টপের সমীকরণ হচ্ছে এরকম যে লন কেপি ইকুয়াল টু -ΔH/ হচ্ছে R × T আর প্লাস হচ্ছে কত বলতো? ধ্রুবক মানে সি লিখলাম এটাকে। এটা হচ্ছে কার সমীকরণ বলতো? ভ্যান টপের সমীকরণ। শর্টের বাইরে আমরা বেশি কিছু বলবো না, এখান থেকে জাস্ট যেটা লাগবে সেটা বলবো। দেখো তাহলে লন কেপি ইকুয়াল টু আমাকে বলবে -ΔH/R প্লাস হচ্ছে কত? সি। এটা কার? ভ্যান টপের সমীকরণ। তাহলে ΔH বলতে কি বোঝাচ্ছে? ওই বিক্রিয়াটা বাবার। এখন যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, ভালো কথাটা বুঝো, এর যদি এবার তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে ΔH এর মান কেমন হবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ মিলে কী হচ্ছে? পজিটিভ হয়ে যাবে না? তাহলে খেয়াল করে দেখো, তাহলে দেখো তো এই যে লন কেপি, এই যে কেপি এর সাথে টি এর সম্পর্ক কেমন বলো তো? ব্যাস তুমি আপাতত বলতে পারবে না, আপাতত কি বলতে পারবে না, কারণ খেয়াল করে দেখো কি আমরা ওই যে দেখো তো এটা মনে করে শিখছিলাম কিন্তু কেমিস্ট্রির মধ্যে যেটা যে 1/λ ইকুয়াল টু এই যে RH ইন্টু এই যে 1/N1 মাইনাস 1/N2 শিখছিলাম। এটা এই ল্যামডা নিচে আসে না, N2 কোথায় আছে? নিচে আসে। তাহলে মনে হচ্ছে কি যে সমানুপাতিক, কিন্তু সামনে একটা নেগেটিভ থাকার কারণে ব্যস্তানুপাতিক হয়ে গেছে না? বুঝিনি কথা কেন? তাহলে ওই 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 কাজ এখানেও করতে হবে। দেখো খেয়াল করে দেখো, এবার সামনে একটা মাইনাস আছে না? তাহলে ΔH এর মানের উপর নির্ভর করে মাইনাস প্লাসটা মাইনাস চেঞ্জ হবে। বুঝিনি কথা কোনো? এবার খেয়াল করে দেখো লন কেপি, এখন যদি বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ΔH এর মান কেমন? নেগেটিভ। তাহলে নেগেটিভ মিলে কি পজিটিভ হয়ে গেল? তাহলে তখন কেপির সাথে তোমার টি এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। কিন্তু যদি তুমি উল্টা বলতে, যদি তাপ হারি বিক্রিয়া বলতে, তাহলে তাপ হারি বিক্রিয়ার জন্য ΔH এর মান কেমন? পজিটিভ। তাহলে নেগেটিভ চিহ্ন থেকে যেত, তাহলে তখন কেপি এর সাথে টি এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। এই কথাটা বুঝতে পারছেন না? পারো নি? তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখন যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, যদি কী হয় বলো তো? তাপ উৎপাদী বিক্রিয়া হয় আর তুমি ধরো কী করছো? টেম্পারেচার বাড়াচ্ছ। তাপ উৎপাদী যদি বিক্রিয়া হয় আর টেম্পারেচার বাড়ছে, তাহলে বলো তো এই সাম্য ধ্রুবকের মান কী হবে? বুঝুনি কথা কোনো? তোমাকে বলতেছে তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে ΔH এর মান কেমন? নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে এটা পজিটিভ হলে পজিটিভ হলে কেপি এর সাথে টি এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রা বাড়লে তখন কেপি মান কেমন হবে? কমবে এটা, তাই না? আর যদি তাপ হারি বিক্রিয়া হয়, কি হয়? তাপ হারি বিক্রিয়া, তাহলে তাপ হারির জন্য ΔH এর মান কেমন? পজিটিভ। তাহলে পজিটিভ হলে নেগেটিভ থাকলো, নেগেটিভ থাকলে তখন কেপি এর সাথে টি এর সম্পর্ক কেমন হয়ে যাচ্ছে? সমানুপাতিক। দেখে মনে হচ্ছে ব্যস্তানুপাতিক, মাইনাস থাকার কারণে কেমন হয়ে যাচ্ছে? সমানুপাতিক হয়ে যাচ্ছে। তাহলে তখন আমরা কী বলবো এটাকে? তখন তো তাপমাত্রা বাড়ছে, তাহলে কী হবে? তাহলে বাড়বে। এবার দেখো তারপরে এর আগে কোশ্চেনে দেখে নিই, দিয়ে বলতেছি। দেখো 2 নম্বর তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে, দিয়ে খেয়াল করে দেখো কী বলছে। দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, তারপরে বলছে প্লাস তাপ, মানে তাপ তৈরি হয়েছে বিক্রিয়া, মানে ΔH এর মান কেমন? নেগেটিভ। তারপর দেখো তাপমাত্রা হ্রাস করলে এই বিক্রিয়ায় কী ঘটবে? তাহলে দেখো প্রথম কথা আগে তুমি চিন্তা করো, লাস্ট তেলের নীতি চিন্তা করো। প্রথম কথা কিন্তু লাস্ট তেলের নীতি চিন্তা করো। লাস্ট তেলের নীতি অনুযায়ী তাপমাত্রা হ্রাস করলে এখানে কী হয়? উৎপাদ বাড়ে। এটা এর অপশনের মধ্যে আছে, দেখো তো, খেয়াল করে দেখো তো আছে কি? বলো তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা হ্রাস করলে সাম্যের অবস্থান কোন দিকে যায়? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে সাম্য অবস্থান কোন দিকে যায়? ডান দিকে যায় না? দেখো এখানে একটা অপশন লেখা আছে সাম্য অবস্থা বাম দিকে যায়, এটা হচ্ছে না। বুঝিনি আমার কথা? আগে আমি ধরো প্রথমে প্রশ্নটা দেখে আগে সাম্য অবস্থায় চিন্তা করবো, মানে লাস্ট তেলের নীতি চিন্তা করবো। লাস্ট নীতি দিয়ে আসছে, লাস্ট তেলের নীতি দিয়ে উত্তর কত হতো যে সাম্য অবস্থা কোন দিকে যাবে? ডান দিকে যাবে, কিন্তু এখানে বাম দিকে লেখা আছে। তার মানে তখন তোমার বুঝতে হবে যে এই প্রশ্নটা ওখান থেকে আসছে, এটা আসছে কোথা থেকে? ভ্যান টপের সমীকরণ থেকে। বুঝিনি কথা কোনো?
তাহলে এবার দেখো তো ভ্যান ডাবের সমীকরণে কী হচ্ছে দেখো তো, এটা কি তাপ উৎপত্তি বিক্রিয়া, তাহলে ডেল এইচ এর মান কেমন, নেগেটিভ 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 পজিটিভ হয়ে গেল। তাহলে কেপি এর সাথে তোমার ওই যে টি এর সম্পর্কে কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে তুমি তাপমাত্রা কী করছো, কমাচ্ছ, তাহলে এবার কি বাড়বে। তাহলে দেখো তো কী বলো তো, কেপি এর মান কী পাই, বৃদ্ধি পায়, আবার কি কেসি এর মানও বৃদ্ধি পায় লেখা আছে। তার মানে তোমাকে আলটিমেটলি সি, দেখো এদের বাপ বসে আছে জায়গায়, বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, ক্লিয়ার লিখবো। বুঝিনি কথায় কোনো, আমরা ওখানে কেপি দিয়ে শিখলাম না, কিন্তু কেপি কেসি মিলাই তো কী হচ্ছে, বিক্রিয়ার